বলে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, ধন্যবাদ আমাদের আজকের অনলাইন সেশনে যোগ দেওয়ার জন্য। তো আমাদের অনলাইন সেশন শুরু করার আগে সাধারণত আমি আমার পরিচয় একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুজ্জামান, আহ, মিন্টু ডাকনাম। আমি হচ্ছে সিভিল 12 সিরিজের, এখন বর্তমানে আমেরিকাতে একটা বিশ্ববিদ্যালয়ে ইউমাস অ্যামহার্স্টে পার্ট টাইম পিএইচডি করতেছি, পাশাপাশি একটা কোম্পানিতে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর আমাদের আজকের অনলাইন সেশনটা গতানুগতিক অনলাইন সেশন থেকে একটু আলাদা করার চেষ্টা করছি আমরা, কারণ আমাদের অনলাইন সেশনগুলো সাধারণত হায়ার স্টাডিজ রিলেটেড হয়। তো আমাদের এই সেশনে হয়তো কিছু অংশ আমাদের হায়ার স্টাডিজ রিলেটেড থাকবে, কিন্তু বেশ কিছু অংশ থাকবে যে আমাদের ওই হায়ার স্টাডিজে যাওয়ার জন্য আগে কি করা যেতে পারে, এবং আমরা যেগুলো করব সেগুলো পরবর্তীতে আমাদের আরো একটা চিন্তা ভাবনা থাকে যে বাইরে সেটেল হওয়ার বিষয়ে। তো সেই বিষয়টাতে কিভাবে হেল্প করতে পারি, এই রকম কিছু যাবতীয় বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনাতে স্পিকার হিসেবে আছে আব্দুল্লাল কাফি। কাফি হচ্ছে আমরা একই সিরিজের, কাফি ইউআরপি 12 সিরিজের। এবং যারা আসলে কাফিকে চিনে তারা জানে যে কাফির রিসার্চ প্রোফাইলটা অনেক প্রসিদ্ধ। এবং আপনারা যারা অডিয়েন্স আছেন তারা আসলে আহ, জানি না কতটুকু কম্পেয়ার করতে পারবেন, আমি জাস্ট একটু ধারণা দিই যে ওর যে প্রোফাইল এখন আছে, এরকম প্রোফাইল অনেক প্রফেসরেরও নাই। ইউএস এর বাইরের কথা তো বাদই দিলাম, আমেরিকারও অনেক প্রফেসরের এই প্রোফাইল নাই। ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি আসলে সব দিক থেকেই সবাইকে নিয়ে অনলাইন সেশনগুলো করার। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি অনুরোধ করব বন্ধু কাফিকে তার বক্তব্য দেওয়ার জন্য। তার আগে একটু বলে নিই, কাফি হচ্ছে বর্তমানে পিএইচডি করতেছে ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন। আহ, কাফি টেক্সাস অস্টিন সম্পর্কে বলবে। আহ, তার তার আগে আমি একটু বলে নিই যে ইউটি অস্টিন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। যেটাতে কাফি এখন পিএইচডি করতেছে, কাফি ওখান থেকে মাস্টার্স শেষ করে পিএইচডি কন্টিনিউ করতেছে। তো কাফি শুরু করার আগে আরো একটা কথা আমরা অডিয়েন্সের জন্য বলে নিই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা চ্যাটে লিখতে পারেন প্রেজেন্টেশন চলাকালীন, যদি মনে হয় যে কোনো একটা প্রেজেন্টেশন স্লাইড সম্পর্কে প্রশ্ন করবেন, অথবা আমাদের সেশন শেষে কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে আপনারা হ্যান্ড রেজ করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। এবং আমাদের সেশনটা রেকর্ড হবে, রেকর্ডিংটা আমরা চেষ্টা করব আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে শেয়ার করে দেওয়ার জন্য, সেখান থেকেও আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো আমি আর সময় বাড়াবো না, আমি কাফিকে অনুরোধ করব, বন্ধু তুমি শুরু করতে পারো। তো থ্যাংক ইউ আশিক। তো থ্যাংক ইউ। প্রথমে হলো যে তুমি আমাকে ইনভাইট করছো বলার জন্য কিছু কথা হায়ার স্টাডিজ এবং ওভারঅল আসলে কিভাবে আমরা আমাদের রিসার্চের বিষয়গুলা, অথবা যদি আমাদের প্ল্যানই থাকে যে আমরা বাইরে আসব অথবা বাইরে সেটেল হব, তো কিভাবে আসলে আমরা প্রিপারেশন নিতে পারি আর কি। তো সবকিছু ওভারঅল বলবো, আর ইভেন ওখানেও মানে আমার স্লাইডের মধ্যে যে কিভাবে আসলে আমরা প্রফেসর খোঁজা থেকে শুরু করে কোন মানে কিভাবে আমরা হলো যদি ব্যাচেলার থেকে কি কি অ্যাপ্রোচ নিলে আমাদের হলো ফান্ডিং পেতে সুবিধা হবে, অথবা হলো প্রফেসরদের আমরা ইজিলি হলো রিচ করতে পারবো উইথআউট আওয়ার উইথ আওয়ার প্রোফাইল। তো এইগুলো আর কি সব মিলে আমি চেষ্টা করব একটা ওভারভিউ দেওয়ার জন্য। তো এর আগে আমি আমার একটু মানে শর্টলি আমার পরিচয়টা দিয়ে নেই। আশিক বলেছে, তারপরেও আমি আহ, চেষ্টা করছি যে আমি আর একটু কিছু এডিশনাল আমার অ্যাড করার জন্য। সো আমি 2013 সালে ইউআরপি, রুয়েট ইউআরপিতে ব্যাচেলার শুরু করি, এবং 2017-তে আমি হলো গ্রাজুয়েশন কমপ্লিট করি। সো গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে লেট মি সি, আমি হলো এখান থেকে শুরু করি, হ্যাঁ। সো 2013-তে শুরু করার পরে ইনিশিয়ালি যেটা হয় আর কি, মানে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের তো আরবান প্ল্যানিং সম্পর্কে তেমন কোনো মানে প্রায়র কোনো নলেজ থাকে না। আর সো ওইভাবে কোনো কিছু না জেনেই আসলে তখন ইয়ে করা। তো বা তারপরে ওইটা থেকে বিভিন্ন ইউআরপির যে মাল্টি ডিসিপ্লিনারি ওই ফিল্ডটা দেখে বিভিন্ন মানে ওইটা ভালো লাগা শুরু হয়। তারপর বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা থেকে শুরু করে যখন আমি মানে বুঝতে পারি যে আমি সফটওয়্যারের
হলো সফটওয়্যার ফিল্ড গুলা হলো আমার জন্য মানে আমি বেশি আগ্রহ ফিল করছি। তো ওই ফিল্ড গুলাতে আমি হলো কাজ করা শুরু করি। আর সাথে ইউআরপি তো অনেক ধরনের ফিল্ড ওয়ার্ক থাকে, বিভিন্ন ধরনের ইয়ে থাকে যে কমিউনিটির সাথে এঙ্গেজ করা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ফিল্ড ওয়ার্ক। তো এভরিথিং আসলে আহ, আমাকে হলো খুব এনকারেজ করে যে এই ফিল্ডে আসলে কিভাবে হলো ফার্দার ইয়ে করা যায়। তো তখন থেকেই আসলে কাজ শুরু করে আমি আরো ডিটেল বলবো যে আসলে আমি আমার কিভাবে জার্নিটা শুরু করি, এবং সবার মানে সবাই এইভাবে আসলে শুরু করতে পারে আর কি, যে ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক, আসলে যে ফিল্ডে আছে ওই ফিল্ড থেকে আসলে বিভিন্ন কিভাবে ডিফারেন্ট ডাইমেনশন হলো এক্সপ্লোর করা যায় আর কি। সো যেটা হচ্ছে যে আমি তো ইনিশিয়ালি যখন কাজ শুরু করি তখন আসলে আমি একটা সিম্পল একটা কোশ্চেনিয়ার দিয়ে শুরু করেছিলাম, কোশ্চেনিয়ার ইনপুট থেকে শুরু করেছিলাম। তো আসলে আমি এটা বলতে চাই যে কোনো কাজই আসলে ইনিশিয়ালি ছোট না। অনেক তখন যখন আমি কোশ্চেনিয়ার ইনপুট করতাম তখন অনেকের কাছ থেকে অনেক ধরনের মানে নেগেটিভ ফিডব্যাক পেয়েছিলাম যে তোরা কি এগুলাই করিস অথবা এই ধরনের কাজ। তো এটা একটা বড় লেসন কি, যে যারা হলো নেগেটিভ ফিডব্যাক দেয় অথবা মানে যারা আহ বুঝে না আসলে যে কিছু একটা দিয়ে যখন শুরু করা হবে ওই কাজটা ইনিশিয়ালি আসলে হলো এনকারেজমেন্ট হিসেবে কাজ করে। অ্যাটলিস্ট তখন মানে একটু আইডিয়া পাওয়া যায় যে না আমি আসলে কিছু করতেছি আমার কাজগুলা থেকে। সো বেটার হলো যে মানে মানুষ কি বলতেছে এটা না ফোকাস করে যে এই কাজটা ভালো লাগতেছে অথবা যেটা শুরু করা হয়েছে, তো এটা দিয়ে আসলে কাজ ইয়ে করা উচিত, মানে কাজ চালিয়ে যাওয়া উচিত। তো আমি এটা 2016 সালের একদম লাস্টের দিকে আমি হলো কারিতাস বাংলাদেশের সাথে একটা কাজ শুরু করি ছোট করে। তো কোশ্চেনের ইনপুট থেকে শুরু করে তারপর আমি তাদের ওই যে স্লাম এরিয়া ম্যাপিং ও বা কিছু হেল্প করেছিলাম। তো এরপর থেকে শুরু হয় যে আমি আসলে এনভায়রনমেন্টাল সাইট গুলাতে কিভাবে হলো স্যাটেলাইট ইমেজ, রিমোট সেন্সিং ইউজ করে খুবই ইন্টারেস্টিং কাজ করা যায় ওগুলাতে তখন আমার ইন্টারেস্ট হলো মানে শুরু হয়। তো যেটা হচ্ছে যে আমি মানে এটা সব ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল, যে কেউ যদি আসলে আমার মতে যদি ইনিশিয়াল প্রথম 2 বছর হয়তো বা একটু চ্যালেঞ্জিং সময় যে আসলে কোন ফিল্ডে আমি যাব, কিন্তু আস্তে আস্তে যখন বিভিন্ন আমরা যখন বিভিন্ন কোর্স করি, বিভিন্ন টপিক সম্পর্কে হলো আইডিয়া আমরা যখন গ্যাদার করা শুরু করি, তখন একটা আসলে ইনিশিয়ালি একটা আহ মানে একটা আইডিয়া পেয়েই যায় যে আসলে আমরা এই ফিল্ডে হয়তো আমরা কাজ করলে আমাদের হয়তো আমরা এই ফিল্ডটাকে ভালো লাগা শুরু হয়েছে, তো এটাতে আমি কাজ করতে পারি। তো এই ধরনের আহ, একটা ইমপ্রেশন আই থিঙ্ক বাই থার্ড ইয়ার অথবা এন্ড অফ থার্ড ইয়ার এটা একজনের আসলে আহ, বুঝে ফেলা উচিত যে আসলে আমি কোন ফিল্ডে হলো আমি কাজ করবো। তো তখন আসলে ওই ফিল্ডে এক্সপ্লোর করা শুরু করলে তখন আই থিঙ্ক ওখান থেকে আরো ইজি হয়ে যায়। সো রিসার্চটা আসলে একটা মানে যারা ইনিশিয়ালি প্রথম থেকে শুরু করবে তাদের জন্য জিনিসটা একটু কঠিন মনে হতে পারে, বাট আস্তে আস্তে যখন শুরু করা হবে তখন এই জিনিসটা আস্তে আস্তে হলো ইজি হয়ে যাবে। আর আমি সামনে বলবো যে আসলে এই জিনিসটা কিভাবে ইয়ে করা যায়। তো এটাই স্পেসিফিক্যালি ইউআরপি স্টুডেন্টদের জন্য। তো এটা জাস্ট একটা স্মল স্লাইড রেখেছি আমি, যে আমি যখন ইউআরপি তে পড়াশোনা করেছি তখন হলো অনেক বেশি অনেক প্রত্যেক সেমিস্টারে প্রত্যেক সাবজেক্টের রেসপেক্টে অনেক রিপোর্ট আমাদের জমা দিতে হয়। তো ওইটা একটা আমাদের একটা রাইটিং এজ ছিল যে রিপোর্ট রাইটিং থেকে শুরু করে তো তো পাবলিকেশনের ইস্যুগুলা ওখান থেকেই আহ, মানে আমার হলো ভিতরে ইয়ে হয়েছে যে আসলে রাইটিংটা কিভাবে একটা জিনিস কিভাবে হলো অর্গানাইজ করা যায়। বাট নাও এ ডেজ এখন খুবই ইজি, এখন এত এত এআই এত এত রিসোর্সেস অ্যাভেলেবল আছে, আর সার্চ করলেই পাওয়া যায় যে আসলে আমরা কিভাবে জিনিসগুলা ভালোভাবে লিখতে পারি, একাডেমিক ম্যানুস্ক্রিপ্ট থেকে শুরু করে একটা রিপোর্ট। সো সো এগুলা আসলে আস্তে আস্তে করে পড়া। তারপর সবচেয়ে বেশি হয় যে মানে আহ, আমার কাছে যেটা মনে হয় অপরচুনিটি, যে অলরেডি যারা তোমার ইন্টারেস্টেড ফিল্ডে কাজ করতেছে তাদেরকে তাদের সাথে যদি কন্ট্যাক্ট করে তাদের সাথে হলো কাজ করা। আসলে রিসার্চটা হলো একটা খুব পেশেন্সের একটা জিনিস, এবং অনেক বেশি ডেডিকেশন দিতে হয়। ইনিশিয়াল প্রথম 1-2 বছরে আসলে কোনো কিছুই আসলে এক্সপেকটেশন থাকে না, কারণ প্রথম 2 বছর হয়তো বা কোনো পাবলিকেশনই করতে পারবে না, কারণ ইনিশিয়াল স্টেজে পাবলিকেশন রিসার্চটা পাবলিশ করা খুবই ডিফিকাল্ট হয়। সো এই আমি যেটা শুরু করেছিলাম, আমি 2017 সালে আমি এই শাহিনুর রহমান স্যারের সাথে একটা কাজ শুরু করি, যেটা আমার আসলে লাইফের একটা টার্নিং পয়েন্ট হয় আর কি। সো যেটা আমি বলতেছিলাম যে
এনিথিং, তোমার কোনো বড় ভাই অথবা কোনো প্রফেসর যারা বাইরে আছেন অথবা বাংলাদেশে ভালো কাজ করতেছেন, তাদের সাথে একটা ইনিশিয়ালি একটা কিছু কাজ শুরু করা, যাতে হলো একটা আহ আহ, একটা আসলে বেজ ক্রিয়েট হয় আর কি। সো শাইনুর রহমান স্যারের সাথে এই ছবিটা আমার হলো এই লাস্ট আমেরিকান জিও ফিজিক্যাল ইউনিয়ন একটা কনফারেন্স ছিল, ওয়ান অফ দ্য বিগেস্ট কনফারেন্স ফর আর্ট সায়েন্স স্টুডেন্টস আর কি। সো ওই নিউ অরলিন্সে স্যারের সাথে ছবিটা তোলা, তো স্যারের হাত দিয়ে শুরু, এবং আমার এই প্রথম পাবলিকেশন হয় স্যারের সাথে। প্রায় আমরা এটাতে 2-2.5 বছর কাজ করার পরে স্যার ওটাতে লেখালেখি করে প্রায় অ্যারাউন্ড 3 বছর পরে আমরা হলো এই পাবলিকেশনটা করতে পারি আর কি। তো এটা দিয়ে আমার শুরু হয় যে কিভাবে আসলে একটা কাজ একদম আস্তে আস্তে করে শুরু করে এটা একদম ফাইনাল আউটপুট হিসেবে পাবলিশ করা যায়। সো সবাই এই জিনিসটা ফলো করতে পারে, এবং আমি সবাইকে বলি আর কি, মানে কারো যদি আহ, আমার রিসার্চ ইন্টারেস্ট মেইনলি হলো এনভায়রনমেন্টাল রিমোট সেন্সিং, এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট, মনিটরিং। তো এইগুলা ওভারঅল ব্রড এনভায়রনমেন্টাল টপিক নিয়ে আমি কাজ করি। সো এনি ওয়ান, মানে আমি আর সিভিলের কয়েকজনের সাথে অলরেডি কাজ করতেছি রুয়েটের, আম, তারা এনভায়রনমেন্টাল সাইড নিয়ে কাজ করতেছে। তো আমার সাথে ইনকর্পোরেট করে আমি যেহেতু জিও স্পেশাল রিমোট সেন্সিং পার্ট গুলা যেহেতু আমি মানে কাজ করতেছি লাস্ট প্রায় 10 বছর উপর হলো। সো সো এই কেউ যদি ইন্টারেস্টেড হয়, তো আমরা কোলাবোরেট করতে পারি ফর রিসার্চ, যে আমি পাবলিকেশন করতে চাই। বাট বাট এগেইন আর কি, যেটা আমি বলতেছি যে মেইনলি হলো যে ডেডিকেশনটা থাকতে হবে রিসার্চ জিনিসটা। যেমন যে মাঝে মাঝে হলো আমি অনেকেই পাই যে আসছে কিন্তু হলো বেশি দূর আর যেতে পারে না, কারণ এটা একটা খুব এটা রেগুলার হলো, এটাতে হলো সময় দিতে হয় অল্প অল্প করে, তারপরে এটা একটা ভালো আউটপুট হিসেবে হয়। সো এটা তারপর হলো যে এই অনেকেই অনেক ফ্রাস্ট্রেশনে ভুগে, যেটা হচ্ছে যে আমি আমি ফেস করেছিলাম। আমার প্রথম ফার্স্ট অথর পাবলিকেশন হতে প্রায় মানে প্রায় 2 বছর, আমি প্রায় রিজেক্ট হওয়ার পরে 2 বছরের পরে গিয়ে তখন আমি একটা পেপার পাবলিশ করতে পারি, তো খুবই আমাদের ওয়ান অফ দ্য রিনাউন্ড জার্নালে। সো তো এটা অনেক অনেক এই পেপারটা পাবলিশ হওয়ার আগে লিস্ট মিনিমাম হলো 10 বার মতো রিজেক্ট হয়েছে। রিজেকশন হওয়ার পরে তারপরে এগুলো এডিট করা, মানে রিভিউয়ারদের কমেন্ট অ্যাড্রেস করে তারপরে আবার এই জার্নাল গুলোতে সাবমিট করা, এইভাবে করতে করতে এটা গিয়ে হলো 2 ইয়ার্স এর পরে গিয়ে আমার একটা ফার্স্ট কথা পাবলিকেশন অ্যাকসেপ্ট হয়েছে। সো আহ সো এটাই একটা মানে এই ডেডিকেশনটাই হলো এখন জরুরি। বাট এই জিনিসটা আসলে ওভারকাম করা যায় এত সময় একটা পাবলিকেশনে এখন লাগবে না, যদি তুমি মানে অলরেডি যে এই ফিল্ডে আছে, কাজ করতেছে অথবা পাবলিকেশন করতেছে। আমি এমন, মানে আমি শাইনুর রহমান স্যারকে পেয়েছি, বা তারপরে স্যার তো এখন তখন পিএইচডি করছিলেন, অনেক স্যারের ব্যস্ত সময় গিয়েছিল, তারপরে স্যার অনেক হেল্প করেছে আহ এই পাবলিকেশন করার জন্য। বাট ইনিশিয়ালি আমি এবং আমার কো অথাররা যারা ছিলেন সবাই আসলে অল্প অল্প করে করে এই কাজটা করে আমরা হলো ফাইনালি 2 বছর রিজেকশনের পরে পাবলিশ করতে পেরেছি। তো এটা একটা মোটিভেশন হিসেবে নিতে পারে সবাই। অনেকে এখন মানে পাবলিকেশন শুরু করেছে, অনেকে আমাকে টেক্সট করে যে ভাই আমার পেপার তো রিজেক্ট হচ্ছে, আমার পেপার পাবলিশ করতে পারছি না, অনেক রিজেকশন হচ্ছে। আসলে আমরা একাডেমিক লেভেলে বাংলাদেশের পার্সপেক্টিভে যে কাজগুলো করি, আমাদের আসলে স্ট্যান্ডার্ড আসলে এখন আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অনেক সময় মিট করে না। বাট এখন এই জিনিসটা অনেক ইজি হয়ে গেছে, অনেক ভালো ভালো টুল এসেছে যেটাতে তোমার আসলে তুমি নিজে লেখার পরে ল্যাঙ্গুয়েজটা কিভাবে ইমপ্রুভ করতে পারবে বিভিন্ন টুলের মাধ্যমে। সো এইগুলা ইউজ করে অনেক কুইকলি তুমি হলো তোমার পেপারের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবে সবাই করে। লাইক, এবং যদি কেউ এক্সপিরিয়েন্স কেউ থাকে অথার লিস্টে, তাহলে হলো পজিটিভ ফিডব্যাক অথবা কিছু কনস্ট্রাকটিভ সাজেশন পেলে তো পেপারটা আরো তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হতে পারে আর কি। সো পাবলিকেশনের কথা কেন এত বলা, কারণ হলো আমি যখন ইউএসএ তে মানে যখন এডমিশন পেয়েছিলাম, তখন আহ আমার কাছে মনে হয়েছে পাবলিকেশনটা একটা বড় ফ্যাক্টর ছিল আর কি। সো যদি বলতে চাই আমার কথা, তো আমি 2017 সালে পাশ করার পরে আমি হলো 5 বছর হলো আমি বাংলাদেশে জব করেছি। সো ওই সময় ডিউরিং দ্যাট টাইম আমি হলো প্রায় মোর দেন 30 পাবলিকেশন আমি করেছিলাম।
এবং আমি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই হলো সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করেছিলাম, জাস্ট বেসড অন মাই পাবলিকেশন রেকর্ড আর হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো ওইটা অনেক কাজে লেগেছে আর কি, যে কারণ ইউএসএ প্রফেসররা আসলে আমি শুধু ইউএসএ কথা বলবো না, অন্য কান্ট্রি গুলো কথা বলবো, যে আসলে ওনারা চায় যে এমন একজন স্টুডেন্ট যে আসলে রিসার্চ বুঝে, অথবা একটা কাজ শুরু করলে ওই কাজটাকে আসলে হলো ফিনিশ করতে পারে। এখন কাজটাকে আসলে একটা প্রজেক্টের আউটপুট দেখানোর জন্য সবচেয়ে ভালো ওয়ে হলো একটা পাবলিকেশন, যেটা হলো একদম ওয়ার্ল্ডের সবাই অ্যাক্সেস করতে পারবে, দেখবে, এবং এটা খুবই মার্কেটেবল। এনি এনি প্লেসে হলো এটা মানে অ্যাকসেপ্টেবল। ভালো একটা জার্নালে ফাইন্ডিংসটা হলো যদি পাবলিশ করা যায়, সবাই ওটা অ্যাকসেপ্ট করবে। সো এই জন্য পাবলিকেশনের কথা আসলে এত বেশি করে বলা। এবং আসলে আমাদের এখন তো অনেক সুযোগ হচ্ছে, আমিও দেখতেছি অনেকে অনেক ভালো কাজ করতেছে সেকেন্ড থার্ড ইয়ারেই। রুয়েটের অনেকেই আছে অনেক ভালো কাজ করতেছে আর কি। তো আমি স্পেসিফিক্যালি রুয়েটের কথা বলতেছি কারণ যেহেতু মানে আমাদের অডিয়েন্স রুয়েট আই বিলিভ অনেক নাম সংখ্যাটা অনেক বেশি হবে। তো এই জন্য আর কি। আর এবং মানে আমাদের একটা রুয়েট থেকে পড়া পাশ করা এবং রুয়েটের প্রতি একটা দায়িত্ববোধ থেকে আমার মনে হয় যে আহ রুয়েটের কথাটাই বেশি চলে আসে আর কি। তো বাট এনিওয়ে এটা হলো আহ আহ, অনেক আমাদের হলো যেটা মানে সব কথার যেটা ইন এ স্মল ওয়ার্ড যেটা বলা হচ্ছে যে আর কি, যে পাবলিকেশনটা হলো যদি সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার থেকে শুরু করা যায় একটা প্রসেসের মধ্যে দিয়ে, তাহলে হলো একটা ভালো প্রোফাইল নিয়ে বাইরে আসা যাবে। সো এটা হলো একটা ফাউন্ডেশন। এটা হলো আমার হয়তো আমার আমি আচ্ছা। কিভাবে আসলে বিভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপরে ইউএসএ তে এসেছি। আমি হলো পাশ করার আমি যখন গ্রাজুয়েশন শেষ করার পরে 2017 সালের নভেম্বরে আমি হলো আহ, আমাদের সিইজিআইএস এ জয়েন করি। ওয়ান অফ দা হলো লিডিং অর্গানাইজেশন যারা জিআইএস রিমোট সেন্সিং নিয়ে কাজ করে, জিওস্পেশিয়াল মানে জিওস্পেশাল ওয়ার্ক গুলা তারা অনেক বেশি করে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে মেইনলি তারা হলো গভর্নমেন্ট প্রজেক্ট গুলো মেইনলি তারা হ্যান্ডেল করে। তো ওখানে যখন আমি কাজ শুরু করি তখন হলো অনেক কিছু আসলে আহ, আরো এডিশনাল এক্সপোজার পাই, যে আসলে এই আমি যে কাজগুলো আসলে শিখে আসছিলাম থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, এগুলা তো আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। সো তখন আরো বেশি মোর ইন্টারেস্টেড ফিল হয়। তারপর 6 মাস কাজ করার পরে আমি একটা কোরিয়ান কনসালটেন্সি ফার্মে, বিএনএফ কোম্পানি, ওইটাতে জয়েন করি। ওখানে তারা তখন ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছিল। তখন ওই জায়গায় হলো আমি জিআইএস স্পেশালিস্ট হিসেবে তাদের হলো বিভিন্ন ম্যাপিং এ হেল্প করতাম, এবং সাইট সুইটেবিলিটি অ্যাসেসমেন্ট ওগুলা থেকে শুরু করে বিভিন্ন হাই কমার্শিয়াল ইমেজ আমি অ্যাসেসমেন্ট করে তাদের সাইট সুইটেবিলিটি অ্যানালাইসিস ম্যাপিং ওগুলাতে অনেক হেল্প করেছি মানে যতদিন তাদের সাথে ছিলাম। আর তারপরে আমি হলো আহ, আমি যখন সিজিআইএস এ ছিলাম তখনই আমি হলো রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটিতে একটা জিআইএস স্পেশালিস্টের একটা পজিশন ছিল, যেটা হলো টেম্পোরারি ছিল, বাট গভর্নমেন্ট অর্গানাইজেশনের আন্ডারে ছিল। সো আমার হলো আমি ডিটেল এরিয়া প্ল্যান আর আরডিএ রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটির, যেটা হলো আসলে ল্যান্ড ইউজ প্ল্যানিং আমাদের আরবান প্ল্যানিং এর ফিল্ডে বলে, যে আসলে ওই ধরনের কাজগুলো হলো কোর কাজ আমাদের। তাহলে আমরা হলো যেখানে প্ল্যানিং এবং বিভিন্ন মানে আমরা যেই টুল গুলা শিখে এসেছি এবং প্ল্যানিং এর থ্রুতে ওগুলা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ওই জিনিসগুলা হলো আমি আরডিএ তে করতে পেরেছি আর কি। ওখানেও আমি হাই রেজলিউশন ইমেজ নিয়ে কমার্শিয়াল ইমেজারি প্রায় 0.1 মিটার রেজলিউশন ছিল, যেগুলো খুবই হাই রেজলিউশন ছিল। ওখানে ওই ইমেজ গুলা দিয়ে মেইনলি আমরা হলো ক্লায়েন্ট ছিলাম। হলো আমাদের ইয়ে ছিল হলো যারা কাজ করতো ওরা এশিয়ান ডেভেলপমেন্ট এডিপিসি ছিল, ফুল ফর্মটা আমি ভুলে গেছি। এডিপিসি যে কাজগুলা করতো আমরা ইভালুয়েট করতাম। তো ওখানেও অনেক মানে আমি আহ, আমার কাজের এক্সপোজার পেয়েছি, যে আসলে কি কাজ এই কাজের কেমন হলো ইম্প্যাক্ট কেমন তুমি সোসাইটিতে ক্রিয়েট করতে পারবে। সো এটাও আরডি এর 2018 থেকে 19। তো 2019-এর লাস্টে আমি হলো ইকলি সাউথ এশিয়াতে জয়েন করি, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটার হেড অফিস হলো আম, সুইডেনে।
ইউরোপে তাদের মেইন হেড অফিস, এবং আমাদের সাউথ এশিয়ার অফিসটা ছিল দিল্লিতে। এবং বাংলাদেশে আমাদের একটা কান্ট্রি অফিস ছিল বা ঢাকাতে, এবং রাজশাহীতে ছিল প্রজেক্ট অফিস। তো রাজশাহীতে আমি ছিলাম। আমি একাই ছিলাম রাজশাহীতে তখন প্রজেক্ট অফিসার হিসেবে। তো ওইটা আমার জন্য আমার লাইফের একটা খুবই টার্নিং পয়েন্ট ছিল, কারণ একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং সাথে দে আর প্রোভাইডিং ভেরি গুড স্যালারি প্যাকেজ আর কি। সো উইদিন উইদিন 2 বছরের মাথায় আমার হলো প্রায় আমি 6 ডিজিটে চলে যাই আর কি আমার স্যালারি। তো এটা খুবই মানে আমার জন্য খুবই একটা লাইফ চেঞ্জিং ডিসিশন ছিল আর কি ইকলিতে জয়েন করা। এবং মানে তারা যে কাজগুলা রাজশাহী সিটির সাথে মিলে করেছে, আমি অনেকগুলা কাজের সাথে ইনভলভ ছিলাম। এখন যারা রাজশাহীতে আছে তারা হয়তো বা এগুলা দেখতে পারবে যে কল্পনা তালাইমারি রোডে, কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি, যে তালাইমারি পর্যন্ত যেই বাঁধের মধ্যে যে ইয়াটা কি বলে আরবান গ্রিনিং যে প্রজেক্টটা হয়েছে, ওইটার ডিজাইনিং থেকে শুরু করে এই যে ডিফারেন্ট টাইপস অফ যে মানে ইকোসিস্টেমের জন্য সুইটেবল করে মানে ওখানে যে ট্রি হলো প্ল্যান করা হয়েছিল আর কি, খুব মানে ডিজাইন মেনটেন করে। তো ওইটার সাথে আমি ছিলাম, যেটা হলো আসলে এই এই প্রায় 2-2.5 কিলোমিটার জায়গাটা হলো আরবান হিট মিটিগেশনের জন্য খুবই সিগনিফিকেন্টলি হলো ইম্প্যাক্ট করেছে আর কি। যে প্রায় অ্যারাউন্ড 4 থেকে 5 ডিগ্রি, কোনো কোনো ক্ষেত্রে 6-7 ডিগ্রি সেন্টিগ্রেড হলো টেম্পারেচার হলো রিডিউস করার ক্ষেত্রে হেল্প করেছে। আর হলো ওই জায়গায় যে আমরা হলো আহ আহ মানে যে কম্বিনেশন গুলা ফলো করেছিলাম ট্রি প্লান্টেশনের সময়, ওইটা মেইনলি সব ধরনের প্ল্যান্ট ছিল, নট অনলি জাস্ট গাছ লাগানো। জাস্ট ছিল যে ওখানে ফুল মানে ফুল ফলের গাছ থেকে শুরু করে ইনক্লুডিং এভরিথিং, হার্ব সার্ব সবই ছিল। সো ওইটা হলো একটা একটা প্রাইম এক্সাম্পল ছিল আসলে যে কিভাবে একটা সফটওয়্যার বেস কাজকে, অথবা যে ইমেজ অ্যানালাইসিস করে একটা কাজকে কিভাবে আসলে ফিল্ডে ইমপ্লিমেন্ট করা যায়, এবং এটা থেকে আসলে কিভাবে হলো রেসিডেন্টরা উপকৃত হয়। তো এই এই ধরনের কাজগুলো আমি করেছি। আর আরেকটা কাজ ছিল ওয়াটার ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার এটিএম বুথ। সো এটিএম বুথ এখনো মনে হয় 4টা বুথ আছে ওখানে। তো যেটা আসলে রাজশাহীর রেসপেক্টে যে আমাদের যে আয়রনের প্রবলেম, ওই জিনিসগুলা ইয়ে করে আমরা হলো ওইটা ওয়াটার এটিএম বুথটা খুবই মানুষের হলো করেছিল আর কি, যে 4টা লোকেশনে। তো ভালো বিশুদ্ধ খাবার পানি থেকে শুরু করে আহ মানুষজন হলো এইটা হলো বিভিন্ন ডিজিজ থেকে কিভাবে হলো মানুষকে মানে দূরে রাখে। সো এই এই কিছু জিনিস আমি হলো আসলে হাতে কলমে করতে পেরেছিলাম। ওই যে 4টা লোকেশন, ওইটার জন্য সাইট সুইটেবিলিটি অ্যানালাইসিস করা লেগেছিল, ম্যাপিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, ফিল্ড ওয়ার্ক সবকিছু মানে তখন আমি হলো অনেক কম্প্রিহেন্সিভ একটা এক্সপিরিয়েন্স ওই সময় আমি হলো গ্যাদার করতে পেরেছিলাম আর কি। সো এবং তো এটাই এটাই ছিল ওভারঅল ইকলির এক্সপিরিয়েন্স, এবং এটা অনেক ফার্দার কাজে লেগেছে। এবং ওই 2018-র দিকে একটা যেটা হয়েছিল যে আমি হলো ইভেন একটা ফুল ফান্ডিং স্কলারশিপে আমি হলো চায়না গিয়েছিলাম ওখানে জুলাই মাসে। তো আমি একটা ওই আমার আমার যে পেপারটা আমি পাবলিশ করেছিলাম, এই পেপারটা পাবলিশ করার আগে ওই জায়গায় আমি হলো ফার্স্ট অথার যে পেপার ছিল ওইটা ওখানে আমি প্রেজেন্ট করি। তো ওখান থেকে অনেক ভালো ভালো ফিডব্যাক পাই। তো এটা একটা সুযোগ যে আসলে কিছু কিছু এমন ছোটখাটো ওয়ার্কশপ থাকে, 7 দিন 3 দিন, অনেক সময় অনেক ফান্ডিং থাকে, অনেক সময় হাফ ফান্ডিং থাকে। বাট আমি মনে করি যদি এমন সুযোগ থাকে যে এক্সপ্লোর করার বিভিন্ন কান্ট্রিতে, সো বেটার হলো যে আসলে যদি ফুল ফান্ডিংও না হয়, নিজ থেকে যদি কিছু আহ দিতেও হয়, তখনও হলো আমার কাছে মনে হয় যে আসলে এগুলাতে যদি যাওয়া হয় তাহলে অনেক বেশি নিজের আন্ডারস্ট্যান্ডিংটা আরো হলো ব্রড হবে। কারণ আমরা কি কাজ করতেছি আর বাইরে কি কাজ করতেছে ওটা তখন দেখে তখন আরো শিখার আগ্রহটা তখন আরো বাড়বে। সো এটা একটা 2018 সালে এটা আমার প্রথম বাংলাদেশ থেকে বাইরে যাওয়া, তাও নিজে নিজেই মানে একা আর কি। সো ওইটা খুবই একটা এক্সাইটিং একটা ইয়ে ছিল। এবং আমি যে কাজগুলা করি একদম আমার সাথে মিলানো, যে জিও ইনফরমেটিক্স এর একটা ওয়ার্কশপ ছিল। তো খুব ভালো ফিডব্যাক পেয়েছি ওদের কাছ থেকে আর কি। ওরা খুবই মানে কাটিং এজ কাজ করে ওখানে। সো কিছু ইকলির কথা তো আমি অলরেডি বলেছি। সো যেটা আমার ক্রিটিক্যাল থিঙ্কিং, সফটওয়্যার ফিল্ড ওয়ার্ক আর রিয়েল ইম্প্যাক্টে হেল্প করেছে, এটা যখন আমি রিজাইন করি তখন জুলাই 22-এর ছবি এটা। এটা ওই কান্ট্রি ম্যানেজার আছে এখানে দীপক
দীপক ওই আরবান প্ল্যানিং এর ইয়ে ছিল বা চুয়েট থেকে পাশ করেছে। আহ সো খুবই ভালো সময়ে গিয়েছে। এটা একলি একটা ছবি। আর ওয়ান অফ দ্য বিগ মাইলস্টোন ফর মি ডিউরিং ওয়ার্কিং উইথ ইকলি, যেটা ছিল যে আহ, আমি হলো আমি সিলেক্টেড হয়েছিলাম যে মালমোতে যাওয়ার জন্য আর কি, যে বাংলাদেশ থেকে আমি এবং জুবাইর ভাই কান্ট্রি ম্যানেজার ছিলেন। সো আমরা দুইজনই হলো মালমোতে গিয়েছিলাম আর কি, বাংলাদেশের কাজকে রিপ্রেজেন্ট করতে। তো খুবই এক্সাইটিং ট্যুর ছিল, অনেক কিছু অনেক মানে আরবান প্ল্যানিং থেকে শুরু করে সিটি সিটি রেজিলিয়েন্স, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট ইম্প্যাক্ট। খুবই ভালো কনফারেন্স, বড় একটা কনফারেন্স ছিল। এবং অনেক ধরনের প্রেজেন্টেশন, অনেক ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যে আসলে এগুলি সাউথ এশিয়া করতেছিল, ওই কাজগুলা হলো আমরা মানে আমরা তখন বিভিন্ন সেশন থেকে ওগুলা হলো আসলে দেখতে পেরেছিলাম যে আসলে কিভাবে কত লেভেলের কোন স্কেলে কাজগুলো হচ্ছে। সো ইট ওয়াজ লাইক মানে ইকলিতে কাজ করার সময়টা একদম ড্রিম টাইম ছিল আমার জন্য। কারণ রাজশাহীতে ছিলাম, একা কাজ করতাম, খুবই ফ্লেক্সিবল ছিল, খুবই ভালো স্যালারি, রাজশাহীতে তেমন খরচ ছিল না। সো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ডিসিশন হয় না, আই ডিসাইডেড টু কাম ইন ইউএস, যে চাকরি ছেড়ে দিয়ে আসবো। আহ খুবই চ্যালেঞ্জিং সময় ছিল। সো আমি আশা করি যে সবাই আসলে এই ধরনের অপরচুনিটি গুলো এক্সপ্লোর করবে। বাংলাদেশে অনেক এখনো অপরচুনিটি আছে, ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন আছে যারা আসলে হলো খুবই ভালো ভালো কাজ করে, যেগুলো হলো পরবর্তীতে বাইরে আসার জন্য খুবই ইম্প্যাক্টফুল। এই ইক্রি যে কাজটা, আমার কাছে মনে হয়েছে যে এটা ওয়ান অফ দা মানে ওয়ান অফ দা রিজন যে হলো আমি ফুল ফান্ডিং ইউটি থেকে জোগাড় করতে পেরেছিলাম। এবং আমার ফান্ডিং এর মানে ফান্ডিং এর অ্যামাউন্টটা খুবই ভালো ছিল, সাথে হলো কম্প্রিহেন্সিভ 5 ইয়ার্স ছিল। এবং আমি আমার ওয়াইফকে যখন আমার ফান্ডিং এর মধ্যে ইনক্লুড করেছি, আমাদের I-20 যখন দেয় তখন I-20-তে আমার কিছু দেখানো লাগে নাই, এডিশনাল হলো কোনো টাকা পয়সা দেখানো লাগে না, এত কম্প্রিহেন্সিভ একটা ফান্ডিং ছিল। সো খুবই এবং 5 বছরের ইনক্লুডিং মাস্টার্স টু পিএইচডি। সো মাস্টার্স করার পরে আবার ইউটি আমাকে আরো 1 বছর ফান্ডিং বাড়ায় দিচ্ছে। সো আমার এখন টেকনিক্যালি 6 বছরের ফান্ডিং হলো আর কি। সো মানে এটাই এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সাথে পাবলিকেশন সব মিলে। আর আমি হলো প্রফেসরদের সাথে যোগাযোগ করেছিলাম ইউটিতে, বাট আই ডিডন্ট গেট এনি রেসপন্স। মানে আমার এখন যে কারেন্ট সুপারভাইজার, ওনাকে ইমেল করেছিলাম, বাট উনি কোনো রেসপন্স করে নাই। বাট আমি আফটার গেটিং অ্যাডমিশন উনি আমাকে ইমেল করেছে যে আমি তোমার এসওপি দেখেছি, তুমি এসওপি তে আমার নাম মেনশন করেছে, আই এম হ্যাপি টু সুপারভাইজ ইউ। তো এই ধরনের উনি হলো তখন আমাকে ইমেল করছে, মানে বাট আফটার অ্যাডমিশন। সো মানে মাই অ্যাডমিশন ওয়াজ মেইনলি সেন্ট্রাল। সো সো এটাই এটাই হলো কথা আর কি। আসলে এগুলো হলো ছোট ছোট করে আস্তে আস্তে করে আমি যে অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করার আগ পর্যন্ত আমি আস্তে আস্তে করে আমি কাজ শুরু করেছি 2016-17 থেকে। আস্তে আস্তে করে আমি হলো এগুলা ডেভেলপ করেছি। সো এই আর কি। সো এর কি কোশ্চেন কি দেখবো আশিক এখন? প্রশ্নের উত্তর তুমি শেষে দেখো একবারে। ওকে, আমি 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 হ্যাঁ, তুমি এটা একটু। তোমার মতো করে শেষ করে দাও, তারপরে আমরা প্রশ্ন, আহ, যারা অডিয়েন্স আছেন যাতে হুম। ভুলে না যান, সেহেতু আপনারা প্রশ্ন করতে থাকতে পারেন, আমরা শেষে আসবো হ্যাঁ, প্রশ্ন। মানে আমি এটাই বলতেছিলাম আর কি, যে মানে প্রশ্নগুলো লিখে দিলে ভালো হবে। হ্যাঁ, আমরা অথবা শেষে প্রশ্নগুলোতে লিখে আসবো। রাখলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি শুরু করতেছি যে আবার সো এখানে আরেকটা আমার টার্নিং পয়েন্ট ছিল আমার কাজের, যেটা হচ্ছে যে আসলে কোভিড এর সময়, ওই সময় আসলে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ছিল এবং মানে আর ওই সময় আমাদের হলো তেমন ফিল্ড ওয়ার্কও ছিল না। ওই সময় আমার আসলে পাবলিকেশন অনেক পিক হয়েছে। তো আসলে ওই ওই সময়টা অনেক মানে কি বলবো, ওই সময়টা অনেক প্রোডাক্টিভ ছিল। সো এই কিছু কিছু আসলে স্মল লাইফের ফেজ যেটা আসলে আমাদের ইউটিলাইজ করা উচিত। আমরা আসলে অনেক কিছুই করি, বাট আমার মনে হয় প্রথম 2 বছর, ইউনিভার্সিটির প্রথম 2 বছর যা করার করার পরে মানে ঘোরাঘুরি বা যা ফ্রেন্ডদের সাথে আড্ডা, যা তারপরে আস্তে আস্তে নিজের মতো করে হলো একটু গুছাই নিয়ে আসা উচিত, যাতে হলো আসলে পরবর্তীতে সেকেন্ড ইয়ারের লাস্টে অথবা থার্ড ইয়ারের শুরুতে আহ নিজেকে হলো আসলে তুমি কি করতে চাও ফিউচারে। না হলে আসলে পরবর্তীতে, এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি যে পরবর্তীতে এসে আফসোস করতেছিল যে ভাই আমি আসলে যদি
একটু 6 মাস আগে থেকে শুরু করতাম, আমি যদি 1 বছর আগে থেকে শুরু করতাম। সো মানে এই ধরনের আফসোসটা আসলে যাতে না থাকে আর কি। আর আমরা আমরা রুয়েট থেকে ভালো, আমরা হলো এখন রুয়েটের এনভায়রনমেন্ট তো অনেক ভালো হচ্ছে, পড়াশোনা অনেক ভালো, এখন অনেক প্রফেসর আছে, অনেক আহ, যারা হলো বাইরে থেকে পিএইচডি নিয়ে ওনারা যাচ্ছেন অথবা বাইরে পিএইচডি করতেছেন, এমন অনেক প্রফেসর আছে যাদের সাথে কথা বলারও সুযোগ থাকে। তো তো আমার মনে হয় এগুলো আসলে ইউটিলাইজ করা উচিত, ছোট ছোট জিনিসগুলা। এটা জাস্ট একটা এক্সাম্পল, কোভিড ওই সময় যেহেতু আমরা সবাই বাসায় বাসায় ছিলাম ওই সময়, এই সময়টা আমি এবং আমার আদার যে কো অথাররা ছিল তারা খুবই খুবই আমাকে হেল্প করেছে, এবং আমরা খুবই ভালোভাবে আসলে ওই সময়টা ইউটিলাইজ করতে পেরেছিলাম। এই জন্য অনেক পাবলিকেশন ডিউরিং দ্যাট টাইম, প্রায় 10-15টা আমরা ওই বছরের মধ্যে ক্র্যাক করতে পেরেছিলাম। আর ওই সময় আরেকটা পজিটিভ সাইন ছিল যে আসলে সবাই যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করে, সব এডিটররা, জার্নাল জার্নালের এডিটররা খুব তাড়াতাড়ি হলো রেসপন্স করতো, সাথে হলো রিভিউয়ার দের রেসপন্স খুব তাড়াতাড়ি পাওয়া যেত। সো এটা আসলে একসাথে খুবই টার্নিং পয়েন্ট ছিল আর কি। তো এই ফান্ডিং এর কথা আমি একটু আগে অলরেডি বলেছি, বাট তারপরেও আরেকটু বলি যে যে ফান্ডিং এর যে প্যাকেজটা আমি প্রথমে পেয়েছিলাম মাস্টার্স আর পিএইচডির জন্য 2022-এর ফলে আসার, এবং ওইটার মধ্যে ইনক্লুডিং ছিল যে একটা ফেলোশিপ, প্রভোস্ট গ্রাজুয়েট এক্সিলেন্স ফেলো বলে ইউটিতে। ইউটি অস্টিনে তোমার ইউজুয়ালি হলো এক্সিলেন্ট স্টুডেন্ট যারা ইনিশিয়ালি একা মানে যাদের প্রোফাইল ভালো সব মিলে আর কি, কয়েকজনকে পুরা ইউনিভার্সিটি থেকে অনলি ডিপার্টমেন্ট ওয়াইজ আমি যতটুকু জানি যে 5 থেকে 6 জনকে অফার করা হয় এভরি ইয়ার আর কি, যারা পিএইচডি করতে আসতে চায়। মাস্টার্স মানে মাস্টার্স এর তো মানে ওভারঅল মাস্টার্স এ আসলে ফান্ডিং, শুধু মাস্টার্স জন্য ফান্ডিং পাওয়াটা একটু চ্যালেঞ্জিং, বিশেষ করে এইসব ইউনিভার্সিটিতে। বাট কারণ হলো এখানকার প্রফেসররা চায় যে লং টার্ম কমিটমেন্ট আর কি, যে কারা আসলে প্রজেক্ট গুলাতে অনেক দিন কাজ করতে পারবে, অথবা আহ, মানে যাদের প্রোফাইল ভালো তারা যাতে আরো বেশি দিন থেকে যায়, এখানে থেকে গিয়ে কাজ করে। তো এই জন্য আসলে আহ, আমার মনে হয় আমি যদিও ইনিশিয়ালি অ্যাপ্লাই করেছিলাম মাস্টার্স এর জন্য, কারণ মাস্টার্স ছাড়া হলো পিএইচডি ইউটি হলো অফার করতো না। আমার স্পেসিফিক্যালি আমার ডিপার্টমেন্ট জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট যেটা। তো আহ, আমি যেটা করেছিলাম আমি মাস্টার্সে অ্যাপ্লাই করেছিলাম, বাট আমি যখন স্টেটমেন্ট অফ পারপাসে আমি লিখেছিলাম যে আমি পিএইচডি কন্টিনিউ করব, আমার পিএইচডি কন্টিনিউ করার ইচ্ছা আছে। সো এইভাবে আমি যখন এসওপি তে লিখেছিলাম, তো ওইটা হয়তো বা ওনারা হলো ওইভাবে ইয়ে করে নিয়ে আমাকে 5 বছরের ফান্ডিংটা প্রোভাইড করেছেন। আর আমার হাতে একটা অপশন ছিল যে 2 বছর পরে আমি কি মাস্টার্স যদি নিতে চাই আমি নিতে পারি, অথবা যদি না নিতে চাই নাও নিতে পারি। বাট যেখানে যেহেতু একটা সুযোগ ছিল, একটা ইউএস ডিগ্রি আমার হয়ে গেল 2 বছরের মধ্যে, এবং আমার সব কোর্স ওয়ার্ক ইন দ্য মেইন টাইম শেষ হয়ে গেছে। তো এখন আমি পিএইচডি তে জাস্ট আই এম ডুইং মাই রিসার্চ, কোনো কোর্স ওয়ার্ক নাই। এন্ড আমার হলো এই যে ফেলোশিপের কথা যেটা বলতেছিলাম, আমি হলো 2 বছরের একটা ফেলোশিপ পেয়েছিলাম। তো যেটা ডিস্ট্রিবিউশনটা এইভাবে ছিল যে ফার্স্ট ইয়ার আর হলো পিএইচডি লাস্ট ইয়ার। তো আমি অলরেডি একটা ফেলোশিপ আমার অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর যেটা লাস্ট ইয়ারের হওয়ার কথা ছিল এটা আমি 1 বছর আগে নিয়ে ফেলেছি আর কি। কারণ হলো যে আমার মাঝখান দিয়ে হলো আমার 2টা বেবি হলো 1 বছর 1.5 বছরের ব্যবধানে। সো ওই সময়টাকে ইউটিলাইজ করার জন্য যাতে হলো এর পরবর্তীতে কোনো ইম্প্যাক্ট না পড়ে আমার কাজে, তো এই জন্য আমি হলো তোমার মানে ফেলোশিপটা আগে নিয়ে নিচ্ছি। তো এটা করা যায়, এটা ইউনিভার্সিটিতে চলে আসার পরে অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট করা যায়। আমরা আসলে বাইরে থেকে ভাবি যে জিনিসগুলো আসলে অনেক কমপ্লিকেটেড, বাট এখানে তারা অনেক ফ্রেন্ডলি, এবং ইন্টারন্যাশনাল অফিস থেকে শুরু করে এভরিওয়ান হলো মানে খুবই হেল্পফুল আর কি, বিশেষ করে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর অ্যাডভাইজার। এবং ইউটিতে আসার পরেও মানে বড় যে এই জন্য আসলে একটা সুবিধা, যেটা আসলে আশিক বলতেছিল যে ইউটি র্যাঙ্কিং হলো অনেক ভালো, ওয়ার্ল্ড ওয়াইড আই থিঙ্ক টপ 30 অথবা টপ 20 হবে, আমি অনেকদিন ধরে র্যাঙ্কিং দেখি না। সো যেটা একটা সুবিধা হয় এখানে, অ্যাডমিশন নেওয়ার পরে অনেক ধরনের স্কলারশিপ, ফেলোশিপ, ছোটখাটো অনেক অপরচুনিটি থাকে। যেমন আমি রিসেন্টলি একটা ইউটি মানে অ্যাফিলিয়েটেড একটা অর্গানাইজেশন যেটা আহ, তারা মেইনলি হেলথ নিয়ে কাজ করে, সো ওখান থেকে $20,000 একটা ফেলোশিপ পেয়েছি, যেটা জাস্ট শুধু ওখানে আমার কোনো অব্লিগেশন নাই, জাস্ট আমার থিসিসটা সাবমিট করতে হবে। সো আমি জাস্ট একটা এক্সটেন্সিভ প্রপোজাল সাবমিট করেছিলাম,
সো $20,000 এইভাবে অনেক, আরো 3,000 5,000 এমন অনেক স্কলারশিপ, এই যেগুলো মোর, ভেসেল কাপ, স্কলার ল্যাব, এইগুলা হলো আসলে বিভিন্ন মানে ডিপার্টমেন্ট হলো প্রোভাইড করে। সো এগুলো অনেক অপরচুনিটি পাওয়া যায় আর কি। সো এই জন্য আসলে যদি হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলাতে আসা যায়, তাহলে এদিকে একটা অনেক বেনিফিট আছে যে তাদের ভিতরে আসলে অনেক ধরনের আরো এডিশনাল হলো ইয়ে আছে। কেউ একজন হ্যান্ড রেজ করেছে আই থিঙ্ক। হ্যান্ড রেজ থাকুক, আমরা শেষে আসবো। আপনি হ্যান্ড রেজ করে থাকেন, আমরা একে একে আসবো শেষে। ওকে ওকে, তাহলে আমি তাড়াতাড়ি এটা শেষ করে দিই। আই থিঙ্ক আমি প্রায় অলরেডি হাফ ওয়ে থ্রু আর কি। সো এটা আমি অলরেডি বলেছি। এগুলো আমার সিভিতে অনেক হেল্প করেছে আর কি এখন আমার কারেন্ট ইয়েতে। সো এবার আই থিঙ্ক এই এই পার্টটা একটু ইম্পর্টেন্ট সবার জন্য, যে আসলে কিভাবে আমরা প্রফেসর খুঁজে বের করব, অথবা কোন প্রোগ্রাম আমাদের জন্য আমাদের জন্য ইফেক্টিভ হবে আর কি, কম্পেয়ার টু আমরা যেই ফিল্ডে কাজ করে আসছি। সো এটা ডাজেন্ট নেসেসারি যে আসলে আমি আরবান প্ল্যানিং থেকে পড়ছি আমার আরবান প্ল্যানিং এ আসতে হবে। হ্যাঁ, আমি সিভিল থেকে পড়ছি আমার কোর সিভিলে আসতে হবে। এখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আছে, এখানে ডিফারেন্ট টাইপস অফ ফিল্ড আছে যেটাতে আসলে এক্সপ্লোর করার সুযোগ আছে। তো এই জিনিসটাই হলো আসলে আহ, মিলাইতে হবে আর কি। সো আমার কাছে মনে হয় যে সবচেয়ে যে ইফেক্টিভ ওয়ে একটু প্রফেসরকে ফাইন্ড করা, যে আসলে যখন তুমি আমরা একটা ফিল্ড পেয়ে যাই যে আমরা এই ফিল্ডে কাজ করব, ওই ফিল্ডে একদম লেটেস্ট পাবলিকেশন, রিসেন্ট পাবলিকেশন গুলো আসলে সার্চ করা। এবং রিসার্চ গেট রিসার্চ গেট একটা ভালো ওয়ে, যেখানে যদি ওপেন অ্যাক্সেস পাবলিকেশন না থাকে তখন অথারদের ইজিলি রিকোয়েস্ট করতে পারি আমরা ওখান থেকে পাবলিকেশনটা ডাউনলোড করে। ওখানে হলো আমরা যদি পাবলিকেশনের লাস্টে একটা ফান্ডিং নামে একটা অপশন থাকে। তো ওই অপশনে যদি দেখো যে এই পাবলিকেশনটা একটা ফান্ডিং এর আন্ডারে আছে, দ্যাট মিনস হলো ওই প্রফেসরের ওই ফান্ডিংটা হয়তো কন্টিনিউ আছে, অথবা আরো কিছু কয়েক বছর চলবে, থাকবে আরো ফান্ডিংটা। সো উনি স্টুডেন্ট নিতেও পারেন সামনে, কারণ প্রত্যেক বছর বছর কেউ না কেউ হলো ওনার মানে পিএইচডি নিয়ে তো বের হবেই। সো এটা একটা ভালো ওয়ে হতে পারে যে তুমি তোমার স্পেসিফিক ফিল্ডে পাবলিকেশন পাওয়ার পরে যদি দেখো যে ওই অথারদের সেকশনে হলো ফান্ডারের কোনো ইনফরমেশন আছে, লাইক এনএসএফ, অথবা এডিশনাল আদার কোনো ফান্ডিং, ইউনিভার্সিটির কোনো এডিশনাল ফান্ডিং অর সামথিং লাইক দ্যাট। সো কোনো গ্র্যান্ট, বড় গ্র্যান্ট, সো আমার মনে হয় ওই প্রফেসরদের রিচ করা বেটার। ওদের রিচ করে যদি বলো যে স্পেসিফিকলি আমি তোমার রিসেন্ট পাবলিকেশনটা পড়েছি, এখন আমি চাচ্ছি যে তোমার যদি কোনো অ্যাভেলেবেল ফান্ডিং থাকে মানে এখন অথবা কামিং ইয়ার, তাহলে আমি খুবই ইন্টারেস্টেড, কারণ আমি এই ফিল্ডে কাজ করতেছি। তো তুমি তোমার কাজের কিছু বলতে পারো যে আমি এই ফিল্ডে, স্পেসিফিকলি বলতে হবে, এখানে ভেগ কথাবার্তা এক্সকিউজ মি, সরি। সো স্পেসিফিকলি বলতে এটা বুঝাচ্ছি যে নট অনলি লাইক দ্যাট যে তুমি বলবা যে আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা এনভায়রনমেন্টাল মডেলিং ফিল্ডে কাজ করতেছি। তো আমি তোমার কাজে আমি খুব ইন্টারেস্টেড হয়েছি, যদি তোমার ফান্ডিং থাকে আমি যাবো। সো নট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আর মানে উইথ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং মোর স্পেসিফিকলি বলতে পারো যে আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ওয়াটার কোয়ালিটি অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করতেছি সাপোজ। সো অথবা মানে আরো এডিশনাল আরো কিছু হতে পারে। তো এই মানে মেক ইট মোর কনসাইজ যখন ইমেল করা হবে, কারণ ইমেল এমনি প্রফেসররা এখানে হলো এক্সট্রিমলি বিজি থাকে, কোর্স ওয়ার্ক, তারপর হলো তাদের তো বিভিন্ন আরো এডিশনাল হলো কমিটমেন্ট থাকে। তারপরে এই যে খাতা দেখা থেকে শুরু করে, তারা তো একটা কোর্স নেয় না, অনেকে দুইটা কোর্স নেয়। তারপরে বিভিন্ন হলো মানে কি বলবো, ডিপার্টমেন্টাল বিভিন্ন পজিশনও তারা থাকে, চেয়ার থাকে, ডিপার্টমেন্টের চেয়ার থাকে, অথবা কো চেয়ার হিসেবে থাকে। তো তাদেরও অনেক অনেক আসলে ব্যস্ততা থাকে। সো মেক শিওর করতে হবে যে যে ইমেলটা আমি পাঠাবো এটা যাতে হলো মোর কনসাইজ এবং ইফেক্টিভ হয় আর কি। সো আরেকটা জিনিস হলো যে এটা একটা দিক। আরেকটা হলো যে আহ, কি বলবো, যে তাদের ল্যাব ওয়েবসাইট গুলো থাকে, ওই ল্যাব ওয়েবসাইটে তারা অনেক সময় যে প্রফেসর গুলো আপ টু ডেট, এখন মোস্ট অফ দ্য প্রফেসর হলো ল্যাব ওয়েবসাইটেই তাদের হলো ওপেন পজিশন গুলো দেন, যে তারা আসলে কাকে খুঁজতেছেন, কয়জন নেবেন স্টুডেন্ট। সো ওখান থেকেও এটা ভালো অপশন হতে পারে। আর গ্র্যান্টের ডেটাবেস কিছু আছে, যেটা হচ্ছে আমি যে রিসেন্ট পাবলিকেশনের সাথে এটা হলো লিঙ্ক করা যায়, যদি ডিরেক্টলি কেউ যদি স্পেসিফিকলি গ্র্যান্টের কিছু স্পেসিফিক ডেটাবেস আছে, আমি জানি না যে
এগুলো সবার জন্য অ্যাক্সেসিবল কিনা, বাট কিছু কিছু ডেটাবেজ আছে যে সবার জন্য অ্যাক্সেসিবল, যে দেখা যায় রিসেন্ট আসলে কোন ফিল্ডে কে কে গ্র্যান্ট পেয়েছেন। তো ওই হিসাব করেও আসলে প্রফেসরদের রিচ করা যেতে পারে আর কি। তো আমি এখানে কয়েকটা নাম দিয়েছি, কেউ যদি আসলে এগুলা আমি আমি দিয়ে দিব আহ, আহ, এই ইয়েটা, প্রেজেন্টেশনের পিডিএফ কপিটা, আহ, এই দরকার হলে এই আশিক তুমি হলো ইয়াতে চ্যাটে দিয়ে দিও, যাতে হলো তারা এই জিনিসগুলো অ্যাটলিস্ট হলো ইয়ে করতে পারে। হুম। হ্যাঁ, আরেকটা হলো সমস্যা যে নেই। হ্যাঁ, আর আমি হ্যাঁ, সবগুলো আসলে এক জায়গায় করতেছি, এবং ওটা আমাদের হায়ার স্টাডি গ্রুপেও আমি একবারে সব আপলোড করে দিব। একবার দিয়ে দিও, হ্যাঁ। সো সো এটাই আমি ওটা বললে বা এর আগে স্লাইডে বললাম যে প্রফেসরের যে ফান্ড মেইনলি ও হলো দেখবে যে কে আসলে ফিট করে ওর ল্যাবে। ও হয়তো বা অনেক ইমেল পাবে, বাট এই জন্য আর কি তোমার ইমেলটাকে হলো যদি মানে স্ট্যান্ড আউট করতে চাও যে সবার থেকে আলাদা কিভাবে করব, ওর রিসেন্ট পেপার পড়তে হবে, ও আহ, ওর সাথে আসলে কোলাবোরেশন করবো অথবা ওর সাথে কাজ করবো এমন এক্সপ্রেশন দেখাইতে হবে। আর হলো আর হলো মানে ওর যে মানে লেটেস্ট যে পিএইচডি স্টুডেন্ট আসলে ওরা ওরা ওদের আসলে পজিশনটা কোন দিকে, ওরা কি ফ্যাকাল্টি পজিশনে গিয়েছে নাকি হলো ওরা হলো ইন্ডাস্ট্রিতে গিয়েছে, এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট। তখন তুমি তোমার ইমেইলের মধ্যে যদি কিছু মনে করো যে আইডিয়া দিয়ে দিতে পারো, তাহলে ও বুঝবে যে তুমি খুবই ইন্টারেস্টেড, যে ওর ওর নট অনলি ওর কাজ, ওর স্টুডেন্টরা কোথায় যাচ্ছে, কি বিষয়ে কাজ করতেছে, এই বিষয়গুলো তুমি আইডিয়া আছে, এগুলো তোমার ডিটেল বলার দরকার নেই, জাস্ট ওয়ান লাইনে যে আমি খুবই ইমপ্রেসড হয়েছি যে তোমার রিসেন্ট একজন পিএইচডি স্টুডেন্ট হলো এই ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে। তো আমি খুবই ইন্টারেস্টেড, আমি কাজ করার এবং আমি এই ধরনের ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাই ফিউচারে। সো এগুলা হলো আসলে খুবই মনে করো যে ইয়ে পয়েন্ট আর কি। তো এটাই আর কি। সো এই যে টেমপ্লেট প্রফেসর, এই যে আমি এখানে লিখেছি প্রফেসর গেটস হান্ড্রেডস অফ ইমেল, ইউর হ্যাড টু স্ট্যান্ড আউট। সো এগুলা আসলে কি কি অ্যাভয়েড করবা, স্ট্রাকচারটা কেমন হবে, এখানে জাস্ট আইডিয়া দেওয়া হয়েছে, বাট তারপর ওভারঅল এখন অনেক ধরনের টেমপ্লেট আসছে। মেক শিওর যদি কেউ মনে করে যে আসলে ইমেল লেখার পর একটু ক্রস চেক করিয়ে নিবে যারা অলরেডি এখানে ফান্ডিং নিয়ে আসছে, আমার মনে হয় এটা বেটার আর কি, যে ইয়ে করা। আর এখন ওই যে নেক্সট স্টপ ইউএসএ গ্রুপে অনেক ধরনের ইফেক্টিভ ইমেল স্যাম্পল আছে, যে যেটা দেখে দেখে তুমি তোমার মতো করে করতে পারবা। সো মেক শিওর যে করতে হবে তোমারটা স্ট্যান্ড আউট করতে হবে, যাতে হলো ও তোমাকে দেখে, কারণ ও অনেক ইমেল পায়। তো এটাই। আহ সো যদি তোমার ইমেল মনে করো স্ট্যান্ড আউট হয়, তাহলে অবভিয়াসলি তুমি হলো রিপ্লাই পাবা, এবং ওইটা হলো কিভাবে আসলে ইউটিলাইজ করা যায় আমি সবাইকে বলি যে যদি ইন্টারভিউ কল পাও, তাহলে মেক শিওর করো যে তুমি তোমার রিসার্চ ইন্টারেস্ট, তোমার স্কিল, তোমার যে কাজ, এই কাজগুলো দিয়ে একটা প্রেজেন্টেশন বানাবা। এবং ইনিশিয়াল শুরুতে মানে 5 থেকে ম্যাক্সিমাম পাঁচটা ছয়টা ছয়টা স্লাইড। এবং ইন্টারভিউ শুরুতে ওকে বলবা যে তুমি যদি আমাকে 5 মিনিট দাও, আমি আমার আই ক্যান ডিসক্রাইব মাই ওয়ার্ক, আমার স্কিল, আমার প্রজেক্ট, আমি যেগুলো করেছি, এবং মানে যেগুলো তোমার সাথে অ্যালাইন করে, এই ধরনের আমি একটু বলতে চাই। মোস্ট অফ দ্য কেসেস ম্যাক্সিমাম ক্ষেত্রে সব প্রফেসর রাজি হবে, এবং অনেক সময় ওনারা খুব ইমপ্রেসড হয় যে আসলে ও খুবই গুছালো এবং অর্গানাইজ ভাবে এসেছে, যে ও হলো ওর কাজগুলো আমি যাতে হলো 5-10 মিনিটের মধ্যে বুঝতে পারি। তো তখন তুমি হলো ওর সাথে আরো ডিটেল কথাবার্তা বলতে পারবা। হ্যাঁ। তো এবং এটা আসলে খুব ভালো একটা ইমপ্রেশন দেয় আর কি। আমিও এটা ফলো করেছিলাম। আমি একটা 5 পেজের মানে 5টা স্লাইড বানিয়েছিলাম। আমি জাস্ট ইনিশিয়ালি প্রথমে ওদের থেকে হলো প্রফেসরদের কাছ থেকে পারমিশন নিলাম যে আমি তো একটা স্মল প্রেজেন্টেশন বানিয়েছি, তুমি যদি দেখতে তাহলে হলো আমাদের আসলে ফার্দার কথা বলতে সুবিধা হতো। তো এইভাবে বলে, তো তোমরা এটা করতে পারো। এটা আসলে জেনারেল, এটা এমন না যে প্রত্যেকটার জন্য আসলে চেঞ্জ করতে হবে, হয়তোবা কিছু প্রফেসরের জন্য স্পেসিফিকলি চেঞ্জ করতে হইতে পারে, কারণ ওই যে ওই স্লাইডটা যেটাতে হলো তুমি তাদের কোনো স্পেসিফিক পেপার যদি দেখাইতে চাও আর কি। সো এই ক্ষেত্রে হতে পারে। আমরা হলো রানিং আউট অফ টাইম আই থিঙ্ক। আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার, আমার বেশি স্লাইড নাই আর। তো আচ্ছা, আমাদের সময়ের সমস্যা নাই, তোমার ওকে। যতটুকু স্বাভাবিকভাবে লাগে তুমি নিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, না, আমি চেষ্টা করতেছি যাতে আসলে কভার করতে পারি, আবার অনেকদিন পরে বলতেছি তো আমি আসলে অনেক কথা অনেকদিন পরে আসলে টানা তখন বাংলা বলতেছি। তো এই জন্য একটু আহ ইয়া করতে পারছি না।
তোমার হলো, হ্যাঁ, তো রিজেকশনের কথা তো আমি বলেছিলাম যে আমি আসলে আমার আহ, আর ও সরি, এটা এটা হলো ইউএস ইউনিভার্সিটির রিজেকশন। তো আমি এটা থেকে একটু মোটিভেশন কেউ নিতে পারে, যে আশিক আমাকে বলে, আশিক ইনিশিয়ালি বললো যে আহ, এই যে প্রোফাইলের কথা। সো প্রোফাইল ভালো হলে যে ভালো ইউনিভার্সিটিতে হবে, এটা আসলে আহ, এটা এটা অনেক সময় হয় না আসলে। এই এই জায়গায় আসলে লাকেরও একটা ফেভার আছে। হ্যাঁ, উপরে আছে একজন, তো উনি 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 ভালো জানেন কোনটা হবে, বাট আমাদের চেষ্টা করতে হবে। আমি প্রায় হলো 10টা 11টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, ইনক্লুডিং ইউএস আর কানাডা। কানাডাতে দুইটা, ম্যাকগিলে, আর আরেকটা ইউনিভার্সিটিতে কোনটা করেছিলাম আই থিঙ্ক মনে নেই। ও সরি, ম্যাকগিলে দুইটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে করেছিলাম, হ্যাঁ। সো ম্যাকগিলে আমি প্রফেসরের সাথে ইভেন হলো ইন্টারভিউ দিয়েছি, বাট আনফরচুনেটলি আমার হলো রিজেকশন হয়েছে। আর ইউএসএ তে তো মানে আমার হলো ওহাইও স্টেট ইউনিভার্সিটি আর হলো ইউটি অস্টিন, এই দুই জায়গা ফান্ডিং হয়েছে। আর আদার অনেক ইউনিভার্সিটি, যেমন ওই যে কি বলবো ওইটার নাম, তোমার ভুলে গেলাম, ওই যে ইউটি, ইভেন ইউটি ডেলাসেও থেকেও মনে হয় রিজেকশন আসছিল। কারণ ওখানে তাদের হলো রিকোয়ারমেন্ট ছিল যে প্রফেসর কে রিচ করতে হবে, সামথিং লাইক দ্যাট, কোন একটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন তারা নিত না। আহ, তারপর আরবানা শ্যাম্পেইন থেকেও হলো রিজেকশন আসছিল, ওগুলা কলোরাডো বর্ডার থেকে রিজেকশন আসছিল। তো এই ধরনের, যাই হোক, মানে অনেক এটা জাস্ট একটা ফর এ মোটিভেশন। কেউ যদি রিজেকশন মানে রিজেকশন আসতে থাকে কারোর, তো এটাতে স্যাড হওয়ার আসলে কিছু নাই। যেখানে আসলে আল্লাহ হলো রিজিক লিখে রাখছেন ওখানেই হবে। বাট চেষ্টা করতে হবে, উই উই শুড লাইক কিপ ট্রাইং আর কি। সো আমি যেটা করেছিলাম, আমি তো অ্যাপ্লাই করেছিলাম মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি সেন্ট্রালি। তো ভাগ্য ভালো ছিল আর কি যে ইউটিতে আসলে হয়েছে। তো আহ তো এটা একটা লাখেরও বিষয় আসলে, কতজন ওই সময় ওই ইউনিভার্সিটিতে ওই সিজনে অ্যাপ্লাই করতেছে। মেক শিওর। আর অনেক সময় এখন তো আসলে ইউএস এর এডমিশন আমি যতটুকু শুনতেছি যে সব সেন্ট্রাল হয়ে যাবে এখন, আর প্রফেসরদের হাতে বেশি থাকবে না, কারণ এখন যেহেতু অনেক লিমিটেড হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টও ফান্ডিং অনেক কাট হচ্ছে, তো সব মিলে আসলে একটু চ্যালেঞ্জিং সময়। বাট তারপরেও যে মানে যে এটা একটা মোটিভেশন হিসেবে নাও, মানে এমন না যে তোমার 20টা পাবলিকেশন বা 30টা পাবলিকেশন থাকতে হবে ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে। তা আমরা যখন ইমেল লিখেছি, আমরা যখন প্রফেসরদের কাছে email, আমাদের তখন এত কিছু মাথায় আমরা রেখে করি নাই আর কি, যে আমরা হলো মোর প্রিসাইজ হতে হবে অথবা এই ধরনের কথা বললে ওরা আরো বেশি রিপ্লাই করতে পারে। হ্যাঁ, তো হয়তোবা আমাদের অ্যাপ্রোচ অনেক, কারণ আমি তখন 2021 সালের কথা বলতেছি, আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা। অনেক কিছু তখন আমাদের রিসোর্সের অনেক লিমিটেশন ছিল। কোথা থেকে শুরু করব, কি করব, কিভাবে শেষ করব, এই জিনিসগুলো আসলে তখন ক্লিয়ার ছিল না। সো মানে অলওয়েজ লাইক বি কনফিডেন্ট যে আমি যদি অ্যাপ্লাই করতে চাই, আহ, একটা পাবলিকেশন, দুইটা পাবলিকেশন হোক, এবং আদার জিনিসগুলাকে লিঙ্ক করে, আমি যেটা বললাম যে প্রফেসরের রিসেন্ট পাবলিকেশন পড়া, তারপর হলো ওনাদের মানে কারেন্ট কি ফান্ডিং চলতেছে, অথবা ওনাদের রিসেন্ট পিএইচডি গ্রাজুয়েট স্টুডেন্টরা ওনারা কোথায় আছে। সো এই জিনিসগুলো আসলে যদি অল্পতে ওনাকে বলে দেওয়া যায়, তাহলে আই থিঙ্ক ও হলো সামথিং নিউ দেখবে ইমেলটার মধ্যে, রাদার দেন আসলে যারা রেগুলার ইমেল পাঠায় যে আমি তোমার এই পেপারটা পড়েছি, আমি তোমার আসলে ল্যাবে জয়েন করতে চাই। এটা আসলে এটা এখন কেমন কেমন কাজ করবে এটা নিয়ে হলো ডাউট আছে, কারণ এখন আসলে অনেক মানে প্রফেসররা অনেক ভালো ভালো ইমপ্রেসিভ ইমেল পায় আর কি। তো আরেকটা এখানে হতে পারে যে তোমার যদি কোনো রিসার্চ আইডিয়া থাকে, ওই রিসার্চ আইডিয়াটা জাস্ট ওয়ান পেজে যে স্মল একটা ব্যাকগ্রাউন্ড, তারপর অবজেক্টিভ 1 or 2 লাইনে, তারপরে কি ধরনের এক্সপেক্টেড ফাইন্ডিংস অথবা কিভাবে এটা সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারে, এই ধরনের জিনিসগুলো যদি এক পেজে নিয়ে এসে ওকে অ্যাটাচ করে দেওয়া যায় অ্যালং উইথ দ্য সিভি, তখন মনে করো ও তখন প্রফেসরও ইন্টারেস্টেড হবে যে না, ও তো শুধু সিভিটা পাঠায় না, ও একটা ছোটখাটো ওর আইডিয়া আছে এটা পাঠিয়েছে। আইডিয়াটা মানে একদম নোবেল হতে হবে, স্টেট অফ আর্ট হতে হবে এমন কোনো না, বাট ও দেখতেছে যে তোমার ইন্টেনশন। সো এটা অনেক সময় করা যেতে পারে, যদিও এটা রিকোয়ার্ড না যে তোমার রিসার্চ প্রপোজাল দিতে হবে। বাট আমি অনেকে শুনেছি যে এই ছোটখাটো রিসার্চ প্রপোজাল অ্যাড করে, তোমার মনে করো এমআইটি হার্ভার্ড এর মতো ইউনিভার্সিটি গুলাতে তারা হলো অ্যাডমিশন পেয়েছে, মেইনলি বুয়েটের তারা এগুলা করে ছোটখাটো 1 পেজ 2 পেজের রিসার্চ প্রপোজাল অ্যাড করে। সো লাইক এটা একটা ইউনিক অ্যাপ্রোচ। আর হলো
মানে একটু স্ট্যান্ড আউট করে, আলাদা করে আর কি, মানে তোমার যারা হলো অন্যদের থেকে। সো টোটাল অ্যাপ্লিকেশন এগুলো হলো যে আসলে ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড ফ্রম ইউর টার্গেট স্টার্টেড ফ্রম লাইক টার্গেট যদি তুমি কেউ যদি ফলে আসতে চায়, সো ইউজুয়ালি আসলে প্রিপারেশন নিতে হয় আমাদের অলমোস্ট। আমাদের শুরু ফল মানে ফলের সেশনটা শুরু হয় অগাস্ট থেকে। সো দ্যাট মিনস হলো আমাদের প্রিপারেশন নিতে হবে এর আগের বছর অগাস্ট সেপ্টেম্বর থেকে। আমাদের হলো আইএলটিএস দিতে হবে, অনেক ক্ষেত্রে জিআরই দিতে হয়। সো তারপরে প্রফেসরকে ইমেল করতে হয়, ওদিকে এসওপি আছে, অনেক কিছু আছে। সো যদি কেউ মানে সামনের ফল, ওই ফল 2027 আসতে চায়, তাহলে এই 2 মাস দুয়েকের মধ্যেই এই জিআরই জিআরই আইএলটিএস টোফেল এগুলো প্রিপারেশন নিয়ে শুরু করতে হবে। ইমেল কাকে কাকে করবে, আস্তে আস্তে প্রিপারেশনের সাথে সাথে প্রফেসরদেরও হলো লিস্ট আউট একটা করতে হবে। আমি যেটা করেছিলাম, আমি একটা এক্সেল শিট ক্রিয়েট করেছিলাম, আমি আমার রিসার্চ ফিল্ড অনুযায়ী। ওখানে প্রায় 30-40 জন প্রফেসরের নাম, ওনাদের রিসার্চ ইন্টারেস্ট আর ইমেল আইডি ছিল। তো আমি যেটা করতাম, আমি ইমেল করার পরে আমি হলো ওনাদের 1 সপ্তাহ পর পর ফলো আপ ইমেল পাঠাতাম। আর আমি আরেকটা কাজ করেছিলাম যে আমি একটা নতুন ইমেল খুলেছিলাম, যা শুধু যাতে আমি ইজিলি ইমেলটা ট্র্যাক রাখতে পারি, যে আমি যাদেরকে ইমেল করতেছি তাদেরকে যে ফলো আপ করতে পারতেছি ঠিক মতো, অথবা ডাবল অনেক সময় যদি মানে কোনো সময় যাতে ডাবল ফলো আপ না হয়ে যায়। সো আর এই প্রফেসর অনেক সময় অনেক যে ব্যস্ত থাকে, অনেক ইমেল পায়। সো ফলো আপ করলে দেখা যায় অনেক সময় মানে রেসপন্সের রেট অনেক বেড়ে যায়। তো মেক শিওর যে ওইভাবে যে আগে আমি যে কথাগুলো বলেছি যে আসলে ইমেলের টেমপ্লেট কি কি দিলে সুবিধা হবে, সো ওইভাবে মিলে নিজের প্রোফাইলটা ডেভেলপ করে এগুলা আইএলটিএস, জিআরই, টোফেল এগুলো প্রিপারেশন নিয়ে তারপর প্রফেসরদের সাথে আসলে কথা বলা ইন দ্য মেইন টাইম। মানে এটা ম্যান্ডেটরি না যে আসলে ওই বাই দিস টাইম হলো আমার জিআরই স্কোর অথবা আইএলটিএস স্কোর রেডি থাকতে হবে, বাট প্রফেসরের সাথে কথা বলার সময় ওই সময় প্রফেসর যদি জিজ্ঞেস করে তখন বলবো যে আমি আমি এত তারিখে নিচ্ছি, অথবা আমি এত তারিখে পরীক্ষা দিয়েছি অলরেডি। সো এই ধরনের অনেক সময় জিজ্ঞেস করে যে তোমার কি অবস্থা, কবে দিবা, অথবা কি এক্সাম দিয়েছো কিনা। সো তখন যাতে একটা আমাদের কাছে অ্যান্সার থাকে আর কি। তো এটার প্রিপারেশন অলমোস্ট 1 বছর আগে থেকে নিতে হবে কেউ যদি সামনের ফল 2027-এ আসতে চায় আর কি। হ্যাঁ, আর এটা তো আমাকে নিয়ে কথা। এই মানে অনেকের হয়তো বা এখানে এখানে কোশ্চেন আছে কিছু, বাট তারপরে এই জায়গায় আমি কিছু 4-5 মিনিটের মধ্যে শেষ করতে চাই। অনেকের আসলে অনেকেরই ইচ্ছা থাকে যে আসলে আমি ইউএসএ তে এসে কিভাবে সেটেল সেটেল হব, অথবা কি ওয়ে আছে এখানে এসে। কারণ আমরা তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসি, অনেক ধরনের রেস্ট্রিকশন আছে যারা আমরা এখানে আসি। আমাদের হলো বাইরে কাজ করার কোনো পারমিশন থাকে না ইনিশিয়ালি, যে আমরা যদি পিএইচডি, মাস্টার্স বা পিএইচডি করতে আসি। আমাদের হলো অন ক্যাম্পাস 20 আওয়ারের একটা লিমিটেশন থাকে। সো অন ক্যাম্পাস বলতে ওই যে টিএ অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অথবা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারি। তো গ্রিন কার্ড যদি হয়ে যায় তখন আর এই রেস্ট্রিকশনটা থাকে না, এবং অনেক ধরনের আদার বেনিফিট অথবা আদার সুযোগ সুবিধাও পাওয়া যায়। তো এটা কিভাবে আসলে গ্রিন কার্ডের পাথটা আমি যদি বলি, আমি যেহেতু পাবলিকেশন ছিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, তো আমার জন্য জিনিসটা একটু ইজি হয়েছে আর কি এখানে আসার পরে। কারণ এটার একটা ইবি টু হলো এক্সেপশনাল অ্যাবিলিটি বলে একটা ইবি টু ক্যাটাগরি, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। এই ক্যাটাগরিতে আসলে কোনো জব অফারের দরকার হয় না। এটা হলো আমি হলো আমার নিজের স্পন্সর আর কি। সো যেটা হয় যে মানে এটা ইউজুয়ালি যাদের মাস্টার্স থাকে অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, এবং আসলে এখন অনেক আগে বলতো যে সাইটেশন খুবই জরুরি, বাট আমার কাছে মনে হয় না এখন সাইটেশনটা ইম্পর্টেন্ট। বাট আমার কাছে মনে হয় কি ধরনের কাজ করতেছো, কি ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার আছে, এবং তারা যেটা মেইনলি দেখে যে তুমি আসলে ইউএস ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবা ফিউচারে। তো এই এই জিনিসটা এনশিওর করে মানে আমার কাজগুলো যেহেতু আসলে আমি ইমপ্লিমেন্টেশন পর্যায়ে ছিল, মানুষ আসলে ডিরেক্টলি বেনিফিটেড হয়েছে, তো আমাকে আসলে আমার বোঝানো সহজ হয়েছে আর কি। আর আমি ইউজুয়ালি অনেকে সেলফ পিটিশন করে, লয়ার লয়ার ধরে করে। তো যখন তোমার প্রোফাইল ভালো থাকবে, এটা আমার কাছে মনে হয় যে লয়ার ধরার দরকার হয় না, অনেক সময় নিজেই ডেভেলপ করতে পারবে। তো এইটা একটা প্রসেস যেটা হলো আসলে 2-2.5 বছরের মধ্যে, আমি হলো 2 বছরের মধ্যেই গ্রিন কার্ড পেয়ে গিয়েছি ইনশাল্লাহ। মানে আলহামদুলিল্লাহ আর কি, আল্লাহর আল্লাহ সহায় হয়েছেন। ওটাতে আমি 2023-এর শুরুতে অ্যাপ্লাই করেছিলাম, আর 2025 লাস্ট ইয়ারের জুনে আমি
আমি আমার ওয়াইফ দুইজন গ্রিন কার্ড পেয়েছি। আর আর যেটা হচ্ছে যে পরবর্তীতে অনেকের অনেক, আমি এই রিসেন্টলি এই জিনিসটা অনেক শুনতেছি যে অনেকে বলতেছে ভাই, অনেকে তো বলে যে নন মুসলিম কান্ট্রিতে সেটেল ডাউন হওয়া অথবা এগুলা নিয়ে অনেক ইয়ে আছে। বাট আমার কাছে, আমার কাছে একটা সাজেশন হলো যে ইউএস এর যে এডুকেশন স্ট্যান্ডার্ড প্রোভাইড করে ইউএস অথবা ইউরোপ অথবা কানাডা, এটা তো আসলে আমরা অন্য কোথাও এখনো এনশিওর করতে পারবো না। আমাদের যে মুসলিম কান্ট্রি গুলা আছে, মুসলিম কান্ট্রি গুলাতে তো তোমার এই কোয়ালিটির এডুকেশন এখনো এখনো তারা হলো ইয়ে করতে পারে নাই। এবং যে প্রজেক্ট আছে অথবা তোমার কাজের যে ভ্যালু তারা প্রোভাইড করতেছে এখানে, হ্যাঁ, এটা তুমি আসলে আমরা অন্য জায়গায় গিয়ে ওটা কভার আপ করতে পারবো না। আর সবচেয়ে পজিটিভ দিক, ইউএস থেকে ডিগ্রি নিয়ে যাওয়ার পরে তুমি যদি অন্য কোথাও চলে যেতে চাও, অন্য কোথাও যে সেটেল ডাউন হতে চাও, এটাও পসিবল। অনেকের যেমন মিডল ইস্টে যাওয়ার ইচ্ছা থাকে। তো ইউএসএ তুমি গ্রিন কার্ড পাওয়ার পরে, পাসপোর্ট পাওয়ার পরে তুমি যদি মিডল ইস্টে যাও, তাহলে ওই জায়গায় তোমার হলো তোমাকে কনসিডার করবে অ্যাজ এ ইউএস সিটিজেন হিসেবে, নট নট এজ এ বাংলাদেশি হিসেবে। তো তোমার স্যালারি স্ট্রাকচার তখন ওখানে ওইভাবে হবে। তো কেউ যদি মানে এখানে ইউএস, কানাডা অথবা ইউরোপ থেকে ডিগ্রি করে ওদের ওদের দেশের রেসিডেন্সি নিয়ে যদি হলো এইসব দেশে যায়, আমি তো এখানে মানে এটা দেখতেছি, আমি এটাতে কোনো কোনো খারাপ কিছু না। এটা হচ্ছে হলো তুমি তোমার অ্যাকচুয়াল স্কিল অনুযায়ী তুমি হলো তোমাকে কে মানে তুমি হলো ইয়ে পাচ্ছ, মানে কি বলে অ্যাকনলেজমেন্ট পাচ্ছ, টাকা পয়সা থেকে শুরু করে ইট এন্ড এভরিথিং। সো আমার কাছে মনে হয় সবার এটা এক্সপ্লোর করা উচিত যে রিসার্চ প্রোফাইল ডেভেলপ করে এখানে এসে মাস্টার্স পিএইচডি করার মাঝখানে গ্রিন কার্ড নিয়ে, তারপর হলো গ্রিন কার্ড পাওয়ার 4.5 বছর পরে তুমি হলো আহ, এখানকার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা, যদি এভরিথিং মানে তুমি যদি এখানে সবকিছু ল মেনটেন করে ঠিক মতো হলো ট্যাক্স দিয়ে ইয়ে করো আর কি। আর এটাই আর কি, এটাই একটা পজিটিভ সাইন। অনেক মানে অনেকের এটা থাকে, অনেকের অনেক কোশ্চেন থাকে যে ভাই এটা আমি এখানে এসে কি ইয়ে করতে পারবো কিনা। বাট এখন এই এই জিনিসটা অনেক অনেক ওপেন। এবং সৌদিতে, যদি সৌদির কথা স্পেসিফিকলি বলি, সৌদি আরবে আহ, অনেক ইউনিভার্সিটিতে ইউএস অনলি ইউএস ডিগ্রি আছে এমন প্রফেসর, এমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা প্রফেসর হায়ার করছে। মানে তাদের রিকোয়ারমেন্ট হলো তোমার একটা ইউএস ডিগ্রি থাকতে হবে, পিএইচডি। এখন আইদার পিএইচডি, পোস্ট ডক, অনেকে পোস্ট ডক করে। তো পিএইচডি করেও অনেকে আমি দেখেছি যে মানে সৌদিতে গিয়ে তোমার হলো খুব ভালো ইয়ে করতেছে। তো আমি কয়েকজন প্রফেসরকেও চিনি, একজনকে চিনি উনি 15 বছর হলো এখান থেকে পিএইচডি করে যাওয়ার পরে 15 বছর হলো তো সৌদিতে কিং কিং ফাহাদ, হ্যাঁ, পেট্রোলিয়াম এন্ড মাইনিং, খুবই ভালো ইউনিভার্সিটি ওখানে উনি টিচিং করিয়েছেন আর কি। তো সো এমন অনেক অপরচুনিটি আছে। তো এটা নিয়ে ওয়ারিড না হয়ে মেক শিওর যে আসলে পড়াশোনাটা কমপ্লিট করে ডিগ্রিটা ভালো জায়গা থেকে নিয়ে টাইমটা ইউটিলাইজ করে তোমাকে একটা রিসোর্স, ভালো রিসোর্স পার্সন বানিয়ে তুমি যে কোনো জায়গায়, ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় মুভ ইন করতে হবে, ডাজন্ট ম্যাটার। বাট আমি আই এম নট শিওর যে পিএইচডি করার পরে বাংলাদেশে গিয়ে তুমি যদি, বাংলাদেশে তোমার কোনো যদি মানে গভর্নমেন্ট যদি জব থাকে তো জিনিসটা আলাদা, যেমন আমি টিচিং করতে চাই সামথিং লাইক দ্যাট। বাট আদার তোমার যদি কোনো জব না থাকে, বাংলাদেশ থেকে যদি তুমি মানে স্টাডি কি বলে লিভ নিয়ে না আসো সামথিং লাইক দ্যাট, তো ওখানে গিয়ে বাংলাদেশে কি ধরনের জব পাবে এটা আসলে আনসার্টেন এখন। কারণ আমাদের কালচারটা এখনো মানে ডিগ্রির বেসিসে যে আমাদের ভ্যালু দিবে ওইভাবে এখনো ডেভেলপ করে নাই। তো এই এই একটা কারণ যেখানে আসলে আমরা সবাই মুভ ইন করতে চাই আর কি, যে যাতে হলো প্রপার ভ্যালুয়েশন পাই আমাদের এফোর্টের। তো এটা আমার 2 বছরের একটা জার্নি যেটা ছিল, আমি জাস্ট ওভারঅল কভার করেছি। আহ তো আমার হলো এটা ওভারঅল একটা জাস্ট আমার যে লেসন আমি আসলে লার্ন করেছি লাস্ট 12 ইয়ার্স। হ্যাঁ, তো তুমি আসলে শুরু করাটাই মানে তুমি অল্প অল্প করে শুরু করো। তারপর হলো অল্প অল্প করে শুরু করো, ছোট কাজ থেকে শুরু করো। এরপর হলো তোমার একটা তোমার ফ্রেন্ড সার্কেল, তারপর কাদের সাথে থাকলে ভালো হবে, বেনিফিটেড হবে, এটার একটা ফিল্টার চালু করা শুরু করতে হবে, যেটা আমি করেছিলাম 3rd ইয়ার থেকে। আহ তারপর হলো মানে একটা কনসিস্টেন্ট ওয়েতে হলো তোমার কাজগুলো চালিয়ে যেতে হবে। এমন না যে আমি আসলে এখন কাজ করতেছি আর 2 মাস 3 মাস কোনো খবর নাই, আবার হলো কাজ করতে যাচ্ছি, তখন আসলে কিন্তু বেনিফিটেড হবে না। আসলে এই জিনিসগুলো যেটা করা আসলে নিজেদের জন্য করা, আর অনেক সময় পাওয়া যাবে, তুমি নিজের লাইফ নিয়ে এক্সপ্লোর করতে পারবা। বাট ব্যাচেলার লাইফের লাস্ট 2 বছর আমার কাছে মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম, যে আসলে প্রপার মানে ইউটিলাইজেশন যদি করা যায় তাহলে ফিউচারে মানে 10 বছর
আগায় মানে আগায় থাকবা তুমি অন্যদের থেকে। সো দ্যাট ডাজন্ট মিন যে আমি বলতেছি না যে আসলে কিছুই করবা না আর কি। এভরিথিং ইউ উইল মেনটেন, বাট অ্যালং উইথ দ্যাট যে এডিশনাল যে তোমার ক্যারিয়ারের জন্য যেটা ইফেক্টিভ হবে, স্কিল শিখা, নিজেকে মানে স্পিকিং, যেটা পাবলিক স্পিকিং, আমরা অনেকেই এই পাবলিক স্পিকিং এর একটা ভ্যালু আছে লাইফে, এই জিনিসটা হলো এনশিওর করতে হবে। যেটা হলো আসলে মনে করো যেমন ইন্ডিয়ানদের কথা যদি আমি বলি, ইন্ডিয়ান পাকিস্তানি ওরা কিন্তু স্পিকিং এ, পাবলিক স্পিকিং থেকে শুরু করে ইংলিশ স্পিকিং এ অনেক ভালো। এবং ওরা অনেক সময় ওদের কম স্কিল দিয়ে ওরা হলো ওইসব মানে বিভিন্ন জায়গায় ওরা হলো পার পেয়ে যায় এই ইয়ে দিয়ে। সো মেক শিওর যে তুমি একটা স্পিকিং অ্যাটলিস্ট তুমি তোমার মানে তুমি কি বুঝাইতে চাচ্ছ এটা যাতে তুমি বুঝাইতে পারো, অ্যাটলিস্ট ওই ওই স্কিলটা গ্যাদার করা যদি বাইরে আসতে চাও। তারপরে এই যে ডকুমেন্টেশন রেডি করা, পাবলিকেশন, রেজাল্টটা একটু কনসিস্টেন্ট রাখা। এমন না যে মানে রেজাল্ট আসলে অনেক সময় ভ্যারি, মানে অনেক সময় ম্যাটার করে না, বাট অনেক সময় ম্যাটার করে। কিছু কিছু ভালো ইউনিভার্সিটিতে বলে দেওয়া হয় যে মানে অ্যাভাব 3 অথবা 3.5। সো মেক শিওর আর কি তুমি ওইভাবে হলো তোমার কাজগুলো আগাবো আর কি। সো এটাই হলো যে মানে তুমি কিছু ফান্ডিং জাস্ট, আমি এটা ট্রাই করেছি, এখানে আরো অনেক অপরচুনিটি আছে, অনেক সুযোগ সুবিধা আছে যে কিভাবে আসলে তুমি ফান্ডার খুঁজে বের করবা, কোথায় পাবলিকেশন করবা, অথবা কি কি স্কলারশিপ আছে। ফুল ব্রাইট স্কলারশিপটা হলো অনেক রিনাউন্ড ইউএস এর জন্য, আর জার্মানিতে তো ডেড আছে তো ওই স্কলারশিপ। হ্যাঁ, তো তারপর আবার ইরাসমাস মান্ডাসও আছে, ইরাসমাস মুন্ডাস আর মান্ডাস, যেটা আমার মনে হয় ইয়ে আশিক মনে হয় ইরাসমাসে গিয়েছিলেন না আশিক নাকি? হ্যাঁ, আমি এরাসমাসে ছিলাম। হ্যাঁ, সো অনেক ধরনের স্কলারশিপ অনেক ইয়ে আছে। এখন সার্চ করা, খুঁজে বের করা মানে অনেক অনেক ইজি। বাট এইগুলাই হলো আসলে ফলো করে, যেমন গুগল স্কলার, লেটেস্ট পাবলিকেশন, তারপর গ্র্যান্ট ওয়েবসাইট। হ্যাঁ, লিঙ্কডইন এখন একটা বড় রিসোর্স, কারণ প্রফেসররা এখন লিঙ্কডইন অনেক অ্যাক্টিভ। সো লিঙ্কডইনে বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করে জাস্ট ওপেন পজিশন অথবা পিএইচডি পজিশন এভাবে লিখে সার্চ করে করলে অনেক ধরনের পোস্ট হলো সামনে আসবে। সো মেক শিওর এগুলো আসলে ইউটিলাইজ করা। আর কোনো ধরনের এডিশনাল তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমি তো আছি, আমাকে ফেসবুকে অথবা আমাকে আমার ওয়েবসাইট এটা, আর অথবা আমাকে ইমেলও করতে পারো কেউ যদি মনে হয় যে কোনো কিছু স্পেসিফিক জানা লাগবে। সো আই এম অলওয়েজ হ্যাপি টু হেল্প আর কি। হ্যাঁ, সো আমরা এখন একদম ডিরেক্টলি কোশ্চেনে চলে যায় আর কি। আমি ট্রাই করেছি আর কি সব কভার করার, বাট ইয়া মানে যদি কারো এডিশনাল কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, ধন্যবাদ কাফিকে অনেক সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমরা এ পর্যায়ে আসলে কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে। তো আমি শুরুতেই আমাদের হ্যান্ড রেজ করেছে ওনার প্রশ্ন শেষ করে আমরা হ্যাঁ, চ্যাটের প্রশ্নে আসব। তো ওকে। মিম, আপনি আনমিউট করে আসসালামু প্রশ্ন আলাইকুম জিজ্ঞেস ভাইয়া। করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি ওয়ালাইকুম রুয়েট আসসালাম। 17 মিম। হুম। আহ, আমি হচ্ছে রিসেন্টলি বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি। ভাইয়া আমার মেইন গুড কোশ্চিনটা গুড। হচ্ছে যে কোন অ্যাপ্রোচটা ফলো করা উচিত যদি আমি আমার ফিউচারে সাকসেসফুল রিসার্চার হতে চাই। যে যেমন অনেকেই আছে আমার ক্লাসমেটসদের মধ্যেই যারা রুয়েট শেষ করে কারেন্ট প্রোফাইল দিয়ে উইদাউট এনি পেপার, উইদাউট এনি পাবলিকেশন, কারেন্ট প্রোফাইল ভালো সিজিপিএ প্রফেসর হুম খুঁজে চলে গিয়েছে। হুম হুম তাদের র্যাঙ্কিং মানে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা নর্মালি আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি 700 থেকে 1000-এর মধ্যে ম্যাক্সিমাম যারা গিয়েছে কারেন্ট প্রোফাইলে বিএসসি কমপ্লিট করে, বা হুম 500 হুম থেকে 700-এর মধ্যে, মানে 500 থেকে 1000-এর মধ্যে রেঞ্জের মধ্যে আছে। হুম হুম বাট আপনি আপনি যে ইউনিভার্সিটিতে আছেন হয়তো বা যেটা বললেন 20-30-এর মধ্যে পড়ে। মানে ভাইয়া ফিউচারের কথা চিন্তা করে যে আমি যদি রিসার্চে সাকসেসফুল হতে চাই তাহলে হুম। কোন অ্যাপ্রোচটা ফলো করা উচিত আসলে, যে যেমন আমার এখন তাড়া নেই যে আমার এখনই যেতে হবে, বাট আবার মনে হয় যে না আমি লেট করে ফেলছি, বাংলাদেশে মাস্টার্স করছি, এটা বাইরে করলেও হতো। মানে আমি এখানে একটু কনফিউজ কোন এখানে আমি হ্যাঁ এটা। আমি আমি যদি বলি, আমার কাছে মনে হয় দুইটা মানে ইফেক্টিভ অ্যাপ্রোচ আছে। আমি আমি ইভেন বুয়েটের মানে বুয়েট থেকে রিসেন্টলি বের হয়েছে অথবা বের হবে এমন অবস্থায়ও তোমার ইউটিতে আসতে পেরেছে এমনও আছে। তো তাদের থেকে আমি যেটা শুনেছি আর কি, কিছু অ্যাপ্রোচ যেটা হতে পারে যে তুমি ইনিশিয়ালি তোমার যদি মনে করো মানে তুমি যদি কোনো প্রফেসরকে এমন পেয়ে যাও যে না এই প্রফেসরের কাজ অনেক ভালো এবং ইউনিভার্সিটির র্যাঙ্ক অনেক ভালো এবং ওনার আন্ডারে আসতে চাও,
তো এটার একটা অ্যাপ্রোচ হতে পারে যে তুমি ওনাকে আগে থেকে নক দাও, যে তুমি বলো যে আমি তো পিএইচডি প্ল্যান করতেছি, বাট আমি তোমার সাথে কাজ করতে চাই। আমি হলো মানে আমি এই টপিকে, মনে করো তুমি তোমার কোনো একটা রিসার্চ পেপার নিয়ে কাজ করতেছো, তুমি ওকে বলতে পারো যে আমি এই টপিকে কাজ করতেছি, তুমি কি ইন্টারেস্টেড হবা কিনা এটাতে আমাকে হলো ফিডব্যাক দিতে। অথবা তুমি যদি, তোমার যদি কোনো এডিশনাল কাজ থাকে, আমি ইন্টারেস্টেড করার জন্য। আমি যদিও এখন পিএইচডি নিয়ে এখন চিন্তা করতেছি না, বাট আমি এখন কাজ শিখে আমি সামনের বছর পিএইচডি নিয়ে চিন্তা করি। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। এটা অনেকেই বইয়ের থেকে, যারা খুব অল্প সময়ে, মানে মনে করো একদম রিসেন্ট সিরিজ, তারা জাস্ট পাস করেছে এবং তারা ফান্ডিং নিয়ে আসতে পারছে, তো তারা এমন অ্যাপ্রোচটা ওই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে মনে করো যে শুরু করেছে, কারণ তাদের ওই যে নেটওয়ার্কটা ভালো আর কি। তাদের যে হায়ার স্টাডিজ এর যে গ্রুপ গুলো আছে, ওগুলো অনেক অ্যাক্টিভ এবং অনেক ভালো। এবং আহ, যেটা হয়, আমাদের নাম্বার অফ স্টুডেন্ট বাইরে খুবই কম, এবং আমাদের ওই ইমপ্রেশনটা আমরা ওইভাবে ক্রিয়েট করতে পারিনি। যেমন আমার প্রফেসর হলো মাঝে মাঝে আমাকে বলে যে ওনার কাছে এখন ফান্ডিং নাই, উনি বলতেছে যে আমি যখন ফান্ডিং, ফিউচার ফান্ডিং নিব, যে আমি আমি চাই যে তুমি আমাকে দুই একজনকে রেফার করো, কারণ যখন আমরা কাজ করবো ওনাদের সাথে, তখন ওনারা বুঝতে পারবে যে আসলে রুয়েট থেকে অথবা বাংলাদেশ থেকে কি ধরনের স্টুডেন্ট আসতেছে। সো এটা একটা আমি অ্যাপ্রোচ বললাম, যে আগে থেকে ওনাদের সাথে রিচ করা। আর আরেকটা অ্যাপ্রোচ হতে পারে যে, দাঁড়াও আমি কি বলতে নিয়ে ভুলে গেলাম, আরেকটা অ্যাপ্রোচ মনে করছি। যদি হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে আসতে চাও, আরেকটা অ্যাপ্রোচ হতে পারে যে যারা অলরেডি, মানে পাবলিকেশন একটা ম্যাটার করে। এটা যেই বলো, মানে যেই যেটা বলো আর কি, পাবলিকেশন একটা ম্যাটার করে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে আসার জন্য। কারণ ইউএস হলো, মানে ইউএস ইউনিভার্সিটি গুলো হলো রিসার্চ বেসড ইউনিভার্সিটি। সো একটা যেটা হতে পারে, তুমি তোমার পাবলিকেশনের প্রোফাইলটা ইনক্রিজ করা। সো এটা কিভাবে করতে পারো, যেটা যারা হলো কন্টিনিউয়াসলি পাবলিকেশন করতেছে তোমাদের ফিল্ডে, যেমন আমি এখনো আমার হলো পাবলিকেশন আমি করছি রেগুলার, অনেকের সাথে, রুয়েটের অনেকের সাথে পাবলিকেশন করছি আমার। মানে অ্যাটলিস্ট এভরি ইয়ারে আমার হলো 5টা থেকে 10টা পাবলিকেশন হয়। সো দ্যাট মিনস আমি কন্টিনিউ পাবলিকেশনে। সো এমন কাউকে হলো খুঁজে বের করতে হবে, যার সাথে হলো তুমি যদি কাজ করো, অ্যাটলিস্ট তুমি একটু গ্যারান্টেড যে 6 মাসের মধ্যে আমার একটা অথবা দুইটা পেপার পাবলিশ হবে, 1 বছরের মধ্যে 2-3টা পেপার পাবলিশ হবে। সে এমন একজনকে এনশিওর, মানে এমন একজনকে খুঁজে ওনার সাথে কাজ করো, তো দেখবা যে আই বিলিভ মানে ইউ উইল সিকিউর এ গুড ফান্ডিং ফ্রম গুড ইউনিভার্সিটি। আরেকটা হলো, মানে গুড ইউনিভার্সিটিতে আসার একটা পজিটিভ, মানে ভালো ইউনিভার্সিটি আরো ভালো সিটি গুলাতে আসার একটা পজিটিভ দিক হলো যে তুমি আসলে অনেক, আমি যেটা বললাম যে অনেক বেশি ফান্ডিং সাথে মানে মনে করো অনেক বেশি ফান্ডিং এর সুযোগ সুবিধা থাকবে এডিশনাল, যাতে এখানে মনে করো কোয়ালিটি অফ লাইফও ভালো এইসব সিটি গুলাতে, যেহেতু তো রাদার দেন মনে করো তুমি কোনো রিমোট এরিয়াতে গেলা, অনেক চ্যালেঞ্জিং ওখানে, তোমার কার, মানে একদম কার হলো ম্যান্ডেটরি। এখানে মনে করো আমাদের পাবলিক ট্রান্সপোর্ট আছে, আমার কার না হলেও অনেক ক্ষেত্রে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তো এইগুলো আর কি, একটু ক্রিটিক্যাল হতে হবে, থিঙ্কিংটা একটু আগে থেকে শুরু করতে হবে, তখন আসলে আই থিঙ্ক এটা ভালো। অনেকে যেটা বলো যে হওয়ার সাথে সাথে চলে যায়, কিন্তু আসলে অনেক সময় এটা পজিটিভ, অনেক সময় নেগেটিভ। এখন লো র্যাঙ্ক থেকে অনেক সময় তোমার হলো জব সিকিউর করা, অথবা হলো মানে ভালো, কি বলবো, পিএইচডি সিকিউর করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়, যেটা তুমি আসলে 2-3টা পাবলিকেশন করে বাংলাদেশ থেকে করতে পারবে, ওইটা হয়তো বা ইউএস মাস্টার্স দিয়ে অনেক সময় হয়তো বা করতে পারবে। তো এটাই আর কি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি। মানে একটা সিকিউর ফিউচারের জন্য কি তাহলে হাই র্যাঙ্কের ইউনিভার্সিটিকে টার্গেট করা বেশি সেফ? এটা হলো মানে যখন তুমি অ্যাপ্লাই করবা, আমার মনে হয় নট অনলি শুধু হাই র্যাঙ্ক না, তুমি একটা হলো, আমি যেটা করেছিলাম আর কি, যে আমি হলো মনে করো হাই র্যাঙ্কে 5টা থেকে 10টা ইউনিভার্সিটি রেখেছিলাম, তারপরে মিড র্যাঙ্কে 4-5টা ইউনিভার্সিটি রেখেছিলাম, তারপর মনে করো লোয়ের দিকে কিছু ইউনিভার্সিটি রেখেছিলাম। মনে করো তুমি যদি আসতেই চাও ওই বছর, যে সাপোজ আমি অনেক চেষ্টা করতেছি, সাপোজ আইএলস দেওয়া আছে, আইএলস এর মেয়াদ তো 2 বছর থাকে, তো তাহলে তুমি হলো, আমার কাছে মনে হয় যে মনে করো হাই র্যাঙ্কের ওই ইউনিভার্সিটি থেকে 4-5টা থেকে অ্যাপ্লাই করলা, মিড র্যাঙ্কে কয়েকটা থেকে অ্যাপ্লাই করলা, তো ওটা করে তারপরে তুমি ডিসিশন আশা করি মানে ওইভাবেই অ্যাপ্রোচ করা উচিত। কারণ আমরা কখনোই বলতে পারি না আসলে কি হবে, হাই র্যাঙ্কে কি হবে কিনা। কারণ ওই যে যেটা বললাম, এখন তুমি যে বছর অ্যাপ্লাই করতেছো, দেখা গেল যে ওই বছর সেম ডিপার্টমেন্টে প্রায় মোর দেন 500 স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে। সো তখন তো আমাদের জন্য মানে তখন তোমার কম্পিটিশনটা বেশি হাই হয়ে গেল। সো জাস্ট ফর লাইক মেক, মানে তুমি যদি মেক শিওর করার জন্য যে তুমি যদি অ্যাডমিশন নিয়ে যেতে পারো, তো এই জন্য আমি হলো প্রেফার করি যে তুমি হলো ডিভাইড করে নাও আর কি, যে ইউনিভার্সিটি গুলাতে র্যাঙ্ক ওয়াইজ, যে তুমি এটাতে এটাতে তোমার রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী, যে হাই র্যাঙ্কের এই 5টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করবো, প্রফেসরদের রিচ করব,
মিড র্যাঙ্কের এই 5টা ইউনিভার্সিটি, এভাবে করে করে 10 থেকে 15টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারো আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, It's okay. অনেক ধন্যবাদ। আমরা এবার হচ্ছে চ্যাটে প্রশ্নে চলে যাই। চ্যাটের প্রথম প্রশ্ন আসছে যে একটা ওয়েবসাইট দিয়ে দিছেন উনি, হুম যে www.applytexas.org সম্পর্কে জানতে চাই। হুম। আপনার প্রশ্নটা মনে হয় আরেকটু যদি আহ, করতেন তাহলে মনে হয় ভালো হতো, যে আসলে কি বিষয় আপনি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ বলতেছি, 1-1 সিরিজ ট্রিপলি আর কি, রুয়েট। জি ভাই বলেন। হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? জি ভাই আছি আচ্ছা আলহামদুলিল্লাহ। জি ভাই, আচ্ছা। জি ভাই বলেন। আসলে আমি পিডিবিতে আছি, মানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে আছি। তো জি এখন জি। হচ্ছে আমি ট্রেনিং দপ্তরে আছি। তো ট্রেনিং আচ্ছা। দপ্তরে বৈদেশিক বন্ড আছে কিনা এটা ক্লিয়ারেন্স সবসময় আসে আমার কাছে। তে ওকে। বৈদেশিক বন্ডের সাথে শিক্ষা ছুটিও আসে। তো শিক্ষা ছুটিতে একজন সাবস্টেন ইঞ্জিনিয়ারের জি। পাইলাম, সে লামার ইউনিভার্সিটিতে সে মাস্টার্সের সুযোগ পাইছে। ভালো কথা। আচ্ছা। তো ওকে। তার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর সে বলল, আমি হুম। আমি আমি নিজ উদ্যোগে জানতে চাইলাম, যেহেতু আমার হায়ার স্টাডিতে একটু আগ্রহ আছে। তো বললো যে হ্যাঁ হ্যাঁ এই অ্যাপ্লাই টেক্সাস থেকে সে অ্যাপ্লাই করছে। হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লাই করার পর বাই ডিফল্ট 52% ফান্ডিং মানে সে পায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বাই আচ্ছা। ডিফল্ট। হুম আচ্ছা, হুম তারপরে আমি বললাম তাহলে তো ফুল ফান্ডিং তো হলো না, তাহলে হুম কেমনে আপনি কি যাবেন? বলতেছে যে হুম ওখানে ওই যে লামা ইউনিভার্সিটির যেহেতু স্পেসিফিক নাম বললো, যে ওখানে অন ক্যাম্পাস জবের সুযোগ আছে, ওটা দিয়ে কোনো মতে আর কি হুম মানে হয়ে যাবে, সুযোগ হুম। আছে। সপ্তাহে কি আচ্ছা। উইকলি হুম 20 ঘন্টা, হুম সপ্তাহে 20 ঘন্টা করে। তো তো বিষয়টা মানে আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি আসলে কি এরকম করা যায় কিনা, বা এরকম কি সেন্ট্রালি, মানে করেন এই ওয়েবসাইটের থ্রুতে টেক্সাসে যতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোতে নাকি অ্যাপ্লাই করা যায়। আমি মানে শুনলাম, মানে টেক্সাস অঞ্চলে যতগুলো ভার্সিটি আছে এটা একটা সেন্ট্রাল মনে করেন। অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক লেংদি, অনেক কিছু জানতে চায়। তো হ্যাঁ কোনো হ্যাঁ। আইডিয়া আছে কিনা, বা এরকম কোনো? অ্যাপ্লাই টেক্সাসের কথা, মানে অ্যাপ্লাই টেক্সাসটা আপনার এটা বেশি দিন হয় নাই, শুরু হয়েছে। হ্যাঁ, আপনার এটা হলো আপনার মনে হয় দুই দুই বছর 2-3 বছর আগে হবে। বাট আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আপনার তখন স্পেসিফিকলি ইউটিতে ঢুকে ইউটির করতে হয়েছিল। বাট আপনি যেটা জানতে চাইছেন আমি বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয় না যে আপনার হলো এই রিস্ক নিয়ে আসা উচিত আর কি। আমি কাউকে এনকারেজ করি না বাংলাদেশের পার্সপেক্টিভে। মনে করেন আপনি আ- ফুল অবশ্যই ফান্ডিং অবশ্যই। না নিয়ে আসবেন না, ফুল ফান্ডিং কারণ অবশ্যই। মনে করেন, কারণ এখানে সে হলো আপনার জি সে উল্লেখ করলো যে 52% ঠিক আছে, বাকিটা ওই প্রফেসর, যে লামা ইউনিভার্সিটির স্পেসিফিক ফিল্ডের স্পেসিফিক ডিপার্টমেন্টের প্রফেসর ম্যানেজ করে আসতে পারলে তো তাহলে তো হয়ে গেল। মানে ফুল ফান্ডিং যদি কেউ, মানে প্রফেসররা এনশিওর করে যে আহ, আলাদা করে, মানে আমি না, বিষয়টা এটা যদিও এ- জানি না। এটা এটা আপনার ট্রু। এটা আপনার অনেক সময় অনেকে এটা করেছে, যেটা মনে করেন হাফ ফান্ডিং অথবা 60-70% ফান্ডিং পেয়ে এসেছে। আসার পরে আপনি যখন অ্যাডমিশন নিয়েছেন তখন আসলে ডিপার্টমেন্ট থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, এটা সত্যি। যে আপনার, বাট এটা মনে করেন আপনার গ্যারান্টি না। যেমন মনে করেন ডিপার্টমেন্ট থেকে আপনাকে হলো এডিশনাল কোনো কাজ দিতে পারে, টিএ দিতে পারে, অথবা কোনো একটা স্পেসিফিক প্রজেক্টের আন্ডারে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে কাজ করতে দিতে পারে। বাট ও এই পজিশন গুলো খুবই লিমিটেড থাকে এবং কম্পিটিটিভ। মনে করেন আপনার কোনো গ্যারান্টি নাই যে আপনাকে হলো আপনি আসলে কাজ পাবেন। এখন উনি কি হুম, বুঝাইতে চাইছেন আমি বুঝতে পারতেছি। লামারে আসলে মানে এটা এখন আসলে এই অবস্থা বলা ঠিক হবে কিনা আমি জানি না। বাট লামারে আসলে নট অনলি ফি অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাসও অনেকেই করে, তো যেটা আসলে মানে ঠিক না আর কি। সো আপনার হলো একটু একটু চ্যালেঞ্জিং আর কি, আপনি যদি ফুল ফান্ডিং চ্যালেঞ্জিং। নিয়ে আসেন। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আর তারপর মনে করেন এখানে এসে একটা তো কালচারাল একটা শখ আছে, লাইফস্টাইল অনেক ধরনের চেঞ্জ হয় আপনার। তো সব মিলে আমার কাছে মনে হয় যে আপনার যদি মাথার মধ্যে টাকার টেনশন থাকে তাহলে হলো আপনার জন্য পড়াশোনা করে সার্ভাইভ হুম করা হুম এখানে হুম, চ্যালেঞ্জিং হয়ে অবশ্যই যাবে। অবশ্যই। আমি একটু খোঁজও নিলাম লামার সম্পর্কে। তো জি আহ, কি বলে এটা, গ্রাজুয়েট রেট একটু কমও জি। শুনলাম। হ্যাঁ। তারপর আমি অবশ্য সত্যি মিথ্যে জানি না। তারপর আমার মানে আইডিয়াটা হচ্ছে যে ঠিক আছে, অ্যাপ্লাই টেক্সাস থ্রুতে অ্যাপ্লাই করলাম, সবকিছু করলাম, তারপর প্রফেসরও ম্যানেজ করলাম, সবই ঠিক হলো। তবে মানে আমার মনে হয় জেআরই বা টোফেল বা আইএলটিএসটা দিয়ে রাখা ভালো, জাস্ট হুম, ফর মানে সেফ জোনে থাকার জন্য। মানে আমার আইডিয়াটা হচ্ছে আমি নিজেও সব জিআরই বা আইএলটিএস এর টোফেলের প্রিপারেশন নিচ্ছি, জি। জাস্ট
মানে না, মেক শিওর। আপনি চেষ্টা করেন যে মনে করেন যদি আপনি পিএইচডি অফার পান, যদি হ্যাঁ, পিএইচডির জন্য আসতে চান, পিএইচডি মানে হলো আপনাকে ফুল ফান্ডিং দিবে। হ্যাঁ, পিএইচডি হ্যাঁ, আপনার কখনো আপনার হলো মানে পিএইচডি স্টুডেন্ট মানে হলো আপনি তাদের এজ এ তারা মনে করে এখানকার ফ্যাকাল্টিটা যে এজ এ কলিগ পিএইচডি স্টুডেন্টদের। হ্যাঁ, সো আচ্ছা আপনার আচ্ছা। পিএইচডি কখনো আপনার হলো এমন আমি শুনি নাই যে পিএইচডি আসলে কোনো ফান্ডিং ছাড়া এসেছে। মাস্টার্সে আপনার হতে পারে যে আপনাকে 60-70% অফার করতে পারে, কিন্তু আপনার হলো ওই সময় অনেকে যেটা করে, আমি যেটা দেখেছি আর কি, মনে করেন ভালো ইউনিভার্সিটি হলে 60-70% চলে আসে অনেকে। যেমন ইউটিতে আমি অনেককে দেখছি যে 60-70% আহ চলে আসে, এসে এখানে মনে করেন অনেক এত এত অপরচুনিটি আছে, যেটা আমি বলতেছিলাম যে ভালো র্যাঙ্ক হলে যেটা হয়, এসে ওরা দেখা গেল একটা না একটা ম্যানেজ করে ফেলছে, অথবা আপনার কিছু না কিছু একটা হয়ে গেছে আর কি ওই এক ডিপার্টমেন্ট অথবা অন্য ডিপার্টমেন্টের সাথে। তখন ওরা ওরা হেল্প করে, ওরা ট্রাই করে যে যারা অলরেডি অ্যাডমিশন পেয়েছে তারা যাতে আসলে অ্যাটলিস্ট তাদের এখানে থাকা খাওয়া টিউশন ফি সব যাতে হলো তাদের যাতে কোনো বার্ডেন না হয়। তো তখন এটা এই গ্রাজুয়েট স্কুল থেকে শুরু করে স্পেসিফিক ডিপার্টমেন্ট ওটাতে হেল্প করে। তো আপনি চেষ্টা করেন, আমি এই জন্য সবাইকে বলি যে মনে করেন আহ ভালো সিটি দেখতে, যেটাতে আসলে হলো খুব ইজিলি সবকিছুর অ্যাক্সেস পাওয়া যায়, সাথে হলো ভালো ইউনিভার্সিটি হলে তো খুবই ভালো, বাট সবসময় হয়তো বা ভালো ইউনিভার্সিটি পসিবল হয় না। বাট তারপরেও আপনার এই যে আমাদের কথা বলেন, আমার থেকে যেমন মনে করেন আরো বেটার হলো ইউটি স্যান আন্তোনিও আছে, তারপরে ইউটি ড্যালাস আছে। হুম হ্যাঁ, হুম। তারপরে ইউটি আর্লিংটন আছে, আপনার আর্লিংটন, হলো জি। হ্যাঁ, এই ইউনিভার্সিটি গুলা ভালো, এই ইউনিভার্সিটি গুলা। তারপর আপনার এখানে বেইলর ইউনিভার্সিটি একটা আছে আমাদের এখান কাফি, থেকে আমাদের কিন্তু অনেক প্রশ্ন আছে, তোমাকে কিন্তু অনেক প্রশ্নের আচ্ছা উত্তর দিতে হবে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে ওকে ভাই, ওকে, আমাদের ধন্যবাদ মানে ওকে। ধন্যবাদ, এভাবে হ্যাঁ। বিস্তারিত কথা বলার জন্য আমার মনে হয় যে আপনি একটা সময় ঠিক করে, যদি কাফির সময় থাকে, তাহলে মনে হয় যে আলাদাভাবে কথা বলা ভালো, কারণ অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দেওয়ার জন্য কাফির কিন্তু সময় লাগবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি এরপরে কি চ্যাটে যাব? হ্যাঁ, আমরা হচ্ছে চ্যাটে যাই, যেহেতু চ্যাটের প্রশ্নগুলো আগে আসছে। আচ্ছা, আহ, আমি ইমতিয়াজের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমি তুমি আমি হচ্ছে একটা একটা করে আমি পড়ে শেষ বলতে বলতে চলে যাইতে পারো। আমি ইমতিয়াজের কথা, ইমতিয়াজ খুবই ভালো কোশ্চেন করেছে, এটা খুবই গুড কোশ্চেন আর কি, যে আর কি ওর ফার্স্ট অথারের অ্যাপ্লিকেশন পাবলিকেশন দেখবা নাকি হলো কো অথার। মেক শিওর যে আমি প্রেফার করি যে ফার্স্ট অথার, বাট যখন এসে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর হয়ে যায়, অনেক সময় ফার্স্ট অথার তারা করে না, কারণ মোস্ট অফ দ্য পাবলিকেশন হলো তাদের পিএইচডি স্টুডেন্টের সাথে। সো দেখবা যে সেকেন্ড অথার যদি থাকে, দ্যাট মিনস, অথবা সেকেন্ড অথার এবং ওর সাথে আর এক দুইজন অথার, দ্যাট মিনস হলো ও একদম অ্যাক্টিভলি কাজ করতেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকে যে প্রফেসরকে ফার্স্ট অথার হতে হবে। সো ফার্স্ট আর সেকেন্ড অথার ইনিশিয়ালি প্রথমে সার্চ করবে ফার্স্ট অথার, যদি না পাওয়া যায় তারপর সেকেন্ড অথবা থার্ড অথার, ওইটা ধরে ইমেল করবে এবং মোস্ট রিসেন্ট, এবং চেক করবা যে তারা আসলে এই পেপারটা নিয়ে লিঙ্কডইনে পোস্ট করেছে কিনা অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম পোস্ট করেছে কিনা। সো সো এটা হলে আরো মোর ইফেক্টিভ হবে। সো আই থিঙ্ক এটার অ্যান্সার হয়েছে। রিসার্চ প্রপোজাল অনেক পেপার পড়ার জন্য গুরুত্বপূর্ণ, বা ডাউনলোড করতে বা পড়তে পারছি না এমন কিছু উপায় শিখে দিলে। আচ্ছা, এটা আসলে আহ, মানে আমাদের আমাদের একটা বড় কনস্ট্রেন্ট আর কি। আমরা যখন বাংলাদেশে থাকতাম, আমি তখন ওই যে সাই হাব ইউজ করতাম, এখনো সাই হাব আমি জানি না কাজ করে কেমন। বাট যদি কোনো কোনো পেপার ডাউনলোড একদমই করতে না পারে আর কি, তো আমি অনেকে বললে আমাকে পাঠাও, আমার ইউনিভার্সিটিতে অ্যাক্সেস আছে সবকিছু, কিছু কিছু মনে হয় আমি আই উইল হেল্প ইউ আর কি, ওটা ডাউনলোড করে আমি পাঠাবো, সমস্যা নেই। আর চেষ্টা করো। আর আরেকটা ওই হতে পারে যে ওই যে রিসার্চ গেটের কথা বললাম, ওখানে রিকোয়েস্ট করা যায় ফুল টেক্সট, ফুল ইয়ে পিডিএফ এর। তো ওইটা যদি রিসার্চ যদি অ্যাক্টিভ থাকে, ওরা হলো টেক্সট ইয়াটা পাঠিয়ে দিতে পারে। তো এইভাবে দুইটা ওয়ে হতে পারে আর কি। হ্যাঁ, বাট এনিও অলওয়েজ ওয়েলকাম আর কি, আমাকে পাঠালে আমি ইয়ে করে দেবো। কনফারেন্স পেপার কতটা ইম্প্যাক্ট, এভরিথিং এভরিথিং সবকিছুরই ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, কনফারেন্স পেপারও তো একটা 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 ডেডিকেশন শো করে যে তুমি কনফারেন্স গুলাতে জয়েন করতেছো। এবং আমার 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 মতে কনফারেন্স থেকে শুরু করা উচিত, একটা জাস্ট আইডিয়া, কারণ কনফারেন্সে তো পাবলিকেশন করা ইজি, এত বেশি রিগারাস পিয়ার রিভিউ হয় না। তো
কনফারেন্সও করো, কিন্তু এমন না যে মনে করো কনফারেন্সেই তুমি 10 15 20টা পাবলিকেশন সবই কনফারেন্স। তো এটা হলো আসলে ভালো একটা সাজেশন, মানে ভালো একটা হলো ইয়ে দেয় না আর কি, ইমপ্রেশন ক্রিয়েট করে না। সো বেটার হলো তুমি কনফারেন্সে অনেক পাবলিকেশন করলেও তুমি দেখাও যে ওর তোমার কাজের সাথে একটা দুইটা তিনটা চারটা পাবলিকেশন মিলতেছে, হয়তো মিলে হলো ওকে রেফারেন্স হিসেবে দিতে পারো, তো এইভাবে বলতে পারো। বাট কনফারেন্স করো, কনফারেন্স অ্যাটেন্ড করো, বিভিন্ন ইনসাইট পাওয়া যাবে কনফারেন্স থেকে। সো ইট উইল বি ইট উইল বি ওকে কনফারেন্সে পাবলিকেশন দেখানো, এবং এটা খুবই একটা ইম্প্যাক্ট আছে। মাস্টার্সের পর পিএইচডি না করে জব নিয়ে নিলে সেক্ষেত্রে গ্রিন কার্ড কি এফেক্ট? না, এটা কোনো এফেক্ট করে না। মাস্টার্সের পরে অনেক ওয়ে আছে। যেমন এই যে আশিকি তো H1 H1B ট্রাই করতেছে, H1B হয়ে গেলে H1B থ্রুতে গ্রিন কার্ড হয়ে যায়। আর ইভেন মাস্টার্সের পরেও, মানে মাস্টার্সের অবস্থায় তুমি ই ই মানে মানে কি বলবো, NIW অ্যাপ্লাই করতে পারো যদি তোমার পাবলিকেশন, সাইটেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি বাই দিস টাইম হলো হয়ে যায় 4 5 বছরের। তো এটার সাথে কোনো গ্রিন কার্ডের কোনো সম্পর্ক নাই। মাস্টার্সের পরে চাকরি করে তুমি গ্রিন কার্ড করতে পারবে। বাট এখানে চ্যালেঞ্জটা এটাই এখন, যে তুমি যদি মনে করো স্টেম ফিল্ড থেকে মাস্টার্স করো, দ্যাট মিন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যাথ, এগুলা থেকে, তো এগুলাতে করলে তুমি 3 বছর হলো একটা ওটিপি, মানে একটা 3 বছর একটা ওয়ার্ক পারমিট দিবে, যে 3 বছর তুমি কাজ করতে পারবা ওই মাস্টার্সের বেসে। 3 বছর পরে তুমি যদি মানে 3 বছর পরে তোমার হলো একটা স্পন্সর ম্যানেজ করতে হবে, H1B or সামথিং লাইক দ্যাট। যদি ম্যানেজ করতে না পারো, ইউ হ্যাভ টু লাইক কাম ব্যাক টু বাংলাদেশ। হ্যাঁ, তো এটা একটা চ্যালেঞ্জিং তোমার সারাক্ষণ হলো মাথার মধ্যে একটা হয়তোবা টেনশন থাকতে পারে যে আমি এরপর কি করবো, কারণ তুমি অলরেডি তোমার একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট ওখানে ক্রিয়েট করে ফেলেছো। সো এই জন্য মনে করো সেফ সাইড হলো মাস্টার্স করে মানে পিএইচডি শুরু করে দেওয়া, এবং হলো আস্তে আস্তে করতে থাকা। আর আশিক তো খুবই ট্রিমেন্ডাস কাজ করতেছে, যেমন পার্ট টাইম পিএইচডি করতেছে, সাথে হলো তোমার জব করতেছে। সো এটা আসলে খুবই রেয়ার, এটা আসলে এটা সবার পক্ষে সম্ভব হয় না। ওর প্রফেসর আই থিঙ্ক সুপার 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 ভালো আর কি। তো এটা সবাই সবসময় আমি তো ছেড়ে দিতে চাইছিলাম, আমার প্রফেসর ছাড়ে নাই। না, সেটাই আমি বললাম, এটা এটা খুবই রেয়ার আর কি, এটা তুমি পাবা না আর কি। হ্যাঁ। একদম। সো এই মানে অনেক ওয়ে আছে, বাট মনে করো অনেক সময় যেটা মনে করো যে আমি, যেমন আমি প্রিফার করি যে কোনো মেন্টাল স্ট্রেস আমি যাব না। গ্রিন কার্ড হয়ে গেলে তো আর তোমার চাকরির কোনো টেনশন নেই, তোমাকে আমেরিকা থেকে আর কেউ বের করে দিতে পারতেছে না। তো তুমি চাকরি করো না করো, তুমি বসে থাকতে পারতেছো, তুমি নিজে কাজ করো, অথবা তুমি সেলফ মানে সেলফ এমপ্লয় এমপ্লয়েড ওইটাও করতে পারো। তো এইগুলো আর কি, যাই হোক, এটা কোনো ইস্যু না। ভাই, সেকেন্ড ইয়ার থেকে কিভাবে রিসার্চের কাজ শুরু করা যায় এই বিষয়ে, সেকেন্ড ইয়ার যেটা বললাম যে আসলে মানে সেকেন্ড ইয়ারে তো আসলে তুমি তেমন কোনো আইডিয়া পাও না। তো সবচেয়ে ভালো ওয়ে হলো যে তুমি মানে সেকেন্ড ইয়ার উঠতে উঠতে তোমার জাস্ট যদি কোনো বিষয়ে যদি ইন্টারেস্ট গ্রো করে, এটা নিয়ে তুমি তোমার কোনো সিনিয়র অথবা কোনো পরিচিত কোনো টিচার অথবা প্রফেসর যারা হলো পিএইচডি করতে আসছেন, ওনাদের সাথে কথা বলতে পারো, এবং ওনাদের সাথে কোনো কাজে ইনভলভ হয়ে যেতে পারো। তখন হলো তুমি তখন একটা প্রসেস বুঝে ফেলবা যে আসলে একটা রিসার্চ কিভাবে শুরু থেকে শেষ করতে হয়। তখন তুমি তোমার বিষয় রিসার্চটা করতে পারবা। তো এটা একটা ওয়ে হতে পারে আর কি। পাবলিক মিস্ট্রি মানে মুখে জয় মুখে ক্ষয়, ওকে। এটা এটা মনে হয় জাস্ট একটা কমেন্ট। হ্যাঁ, এটা 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 খুবই মানে এটা মানে পাবলিক স্পিকিংটা আমাদের আসলে ইয়ে করা উচিত আর কি। আহ, আমাদের ইংলিশ স্পিকিং থেকে শুরু করে আসসালামু আলাইকুম, হোয়ার ইউ ক্যান গেট দ্য ফুল রেকর্ডিং, এটা তো দিবে দিবে। আচ্ছা, ইউআরপি থেকে বিশ্ববিদ্যালয় জিওগ্রাফি মাস্টার্স অথবা পিএইচডি করে, ইউআরপি থেকে ইউএসএ তে জিওগ্রাফি মাস্টার্স পিএইচডি করে বর্তমানে আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ইউআরপি থেকে বেশিরভাগ শিক্ষার্থী জিওগ্রাফিতে মাস্টার্স অথবা পিএইচডি করে। হ্যাঁ ইউআরপি হ্যাঁ, আমি থেকে বুঝতে পারছি। ইউএসএ তে যারা জিওগ্রাফিতে মাস্টার্স আর পিএইচডি করে, তারা বর্তমানে কিসে কিসে জব করতেছে এবং তাদের স্যালারি হ্যাঁ, কেমন হয়? আমি বলতেছি অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, বাট আমি বলি আমাদের মানে জিওগ্রাফিতে যে মাস্টার্স করতে হবে তা না। আমার কাজটা ছিল জিওগ্রাফি, তাই বলে আমি মানে কাজ জিওগ্রাফির সাথে লিঙ্ক ছিল, এনভায়রনমেন্টের সাথে লিঙ্ক ছিল, তাই আমি জিওগ্রাফিতে আসছি। এবং আমার কাছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে মনে হয় প্ল্যানিং এত পড়ার দরকার নাই, প্ল্যানিং 4 বছর পড়লে অনেক বেশি হয়। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কেউ অফেন্ডেড যাতে না হয় আর কি। সো আমি একটা নতুন ফিল্ড এক্সপ্লোর করার জন্য আমি আসছি এখানে। আর জিওগ্রাফি থেকে পরে আমি একটা উদাহরণ যদি দিই, আমি রিসেন্টলি আমাদের 2জন ফ্যাকাল্টিকে হায়ার করা হয়েছে। তারা হলো জিওগ্রাফি, মানে তারা জিওগ্রাফি থেকে পিএইচডি করে আসছেন। ওনারা হলো গুগলে কাজ করেছে,
গুগল ওই যে ডিপ মাইন্ড একটা আছে, সার্চ করলে দেখবা গুগল ডিপ মাইন্ড, ওখানে জিও স্পেশাল এআই নিয়ে কাজ হয়। সো দে ওয়ার্ক উইথ লাইক ডিপ মাইন্ড। হ্যাঁ, তারপরে অ্যাপেলের সাথে কাজ করেছে। অ্যাপেল ইন্টেলিজেন্সে অ্যাপেলের যে যে ম্যাপ আছে, তারা যে ম্যাপ ক্রিয়েট করে, ওই ম্যাপে হলো অনেক মানে এআই ইন্টিগ্রেশনের সময় উনিও ওখানে কাজ করে এসেছেন। তো আমাদের ফিল্ড, যেমন আমি চেষ্টা করতেছি তোমার অ্যামাজনের একটা ইন্টার্নশিপের চিন্তা করতেছি আমাদের এআই ফিল্ডে। সো এখন আসলে মনে করো কোন ফিল্ডে তুমি কাজ করতেছো এটা থেকে বেটার হলো তুমি আসলে কোন স্কিল গুলা তোমার বেশি আছে আর কি। সো জিও স্পেশাল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইন্টিগ্রেট করে সব করা যায়, এগুলো যদি তোমার এখন নলেজ থাকে, তুমি গুগল, মাইক্রোসফট, মেটা এগুলাতে খুব সুন্দর করে হলো সিকিউর করতে পারবা, ইন্টার্নশিপ থেকে শুরু করে জব। মেক শিওর করতে হবে তোমার বেসিক থেকে শুরু করে এভরিথিং ইজ গুড। আর এছাড়াও যেই হলো তোমার আদার যে অর্গানাইজেশন গুলো আছে, ওগুলার জব রেঞ্জ, যদি স্যালারি রেঞ্জ বলি, মানে একদম ইনিশিয়াল পর্যায়ে শুরু হয় তোমার 80 or 90K থেকে, মানে বছরে $90,000, মানে মান্থলি ধরো যে $8 থেকে 10,000 থেকে শুরু করে। অনেকে আমি দেখেছি যে পিএইচডি শেষ করে জয়েন করেছে 200K, মানে হলো মান্থলি প্রায় $18-19,000। তো এগুলা মানে তোমার হলো ভ্যারি করে তুমি স্কিলটা কোন দিকে হলো ডেভেলপ করতেছো এবং কোন ফিল্ডে যেতে চাও আর কি করতে চাও আর কি। হ্যাঁ, তো এটা টোটালি ডিপেন্ড অন ইউ, যে তুমি তোমাকে কিভাবে স্কিলফুল করবা। হ্যাঁ, তানভীর, তুমি কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল বয়েজ স্কুলে, খুবই ভালো লাগলো দেখে তোমাকে। বা মানে আমিও ক্যান্টনমেন্ট হাই স্কুলের, আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি আর কি ওখানে। তো বেস্ট উইশেস ফর ইউ। হোয়েন ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট দ্য রিসার্চ? রিসার্চ আসলে এটা কোনো রাইট টাইম নেই। তুমি যদি মনে করো যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে চাও, ইউ ক্যান স্টার্ট। আমি জাস্ট তোমার যেটা সবসময় বলি যে বি লাইক লুক ফর এ গুড মেন্টর। হ্যাঁ, মানে একটা মেন্টরকে খুঁজা, মানে এমন এমন মেন্টর না যে আসলে ও মানে এমন মেন্টর হওয়া জরুরি না যে মনে করো ওর অনেক পাবলিকেশন আছে ওর সামথিং লাইক দ্যাট। মেন্টর মানে পজিটিভ মাইন্ডসেটের একজন মেন্টর খুঁজো, যে আসলে তোমাকে ইন্সপায়ার করবে এবং তোমাকে কাজ করা হেল্প করবে। দ্যাট উইল বি এনাফ। ফান্ডিং এর জন্য ভালো প্রোফাইল কেমন হতে পারে, মোটামুটি কয়টা পাবলিকেশন, এটা আসলে বলা খুব চ্যালেঞ্জিং। বাট আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 2-3 পাবলিকেশন যদি তুমি ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ট্রাই করো, বা 2টা পাবলিকেশন এবং কিছু কনফারেন্স পেপার, সাথে কিছু মানে ভলেন্টারি এক্সপিরিয়েন্স, অথবা কিছু যদি পার্ট টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যেটা হলো আর কি অন ফিল্ডে তুমি কাজ করেছো, সো এটার জন্য ইফেক্টিভ হতে পারে। সো ভালো ফান্ডিং এর জন্য এটা টেক্সাস কি রিমোট? টেক্সাস আসলে অনেক বড়। টেক্সাস ওয়ান অফ দা বিগেস্ট স্টেট ইন ইউনাইটেড স্টেট, আমি সবচেয়ে বড় মনে হয়। আপনার টেক্সাসের কিছু কিছু ইউনিভার্সিটি আছে রিমোট, বাট কিছু কিছু একদম সিটিতে। রিমোট বলতে বুঝাচ্ছি যে আসলে আপনার মানে ওইখানে দেখা গেল কোনো এয়ারপোর্ট নাই ওর সামথিং লাইক দ্যাট। আপনি যেমন আমাদের অস্টিনের কথা যদি আমি বলি, অস্টিন হলো যেহেতু টেক্সাসের ক্যাপিটাল, এখানে অনেক কিছু অ্যাক্সেসেবল ইজিলি, যেমন হালাল স্টোর থেকে শুরু করে মানে আদার যে সবকিছুই আছে। তো আপনার একটু দেখে শুনে আসতে হবে আর কি, যে ওই জায়গার কি অবস্থা, ও বাংলাদেশের কমিউনিটির কি খবর, এই আর কি এমন। ভাই, আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? আহ আসে কি বলো, কিভাবে কন্ট্যাক্ট করতে পারে? না, এটা হচ্ছে আমারও প্রশ্ন, আমি সাধারণত সবাইকেই করি। তুমি হ্যাঁ, তোমার যেটা প্রিফারেবল সেটা বলো। আচ্ছা, ওকে। আমার কন্ট্যাক্ট আমাকে ফেসবুকে নক দিতে পারে, হ্যাঁ। বাট মেক শিওর যে মানে যদি আমি রেসপন্স না করি, এমন যাতে না মনে করো যে আমি ইচ্ছা করে রেসপন্স করতেছি না। আমি আইদার বিজি অথবা আমি একটু সময় নিয়ে রেসপন্স করবো। আমি চেষ্টা করি যে রেসপন্স করার, বাট সবসময় সময় হয় না। আইদার হলো তুমি আমাকে ইমেল করতে পারো, আমি ইমেল কন্টিনিউয়াস চেক করি, আমি এভরি আওয়ার, এভরি 2 আওয়ার ইমেল চেক করি। সো ইফ ইউ আর ভেরি ইন্টারেস্টেড নাকি, যদি কোনো রিসার্চের কাজে সামথিং লাইক দ্যাট, তাহলে হলো আমাকে ইমেল করতে পারো। আর আরেকটা সবচেয়ে জিনিস হলো যে আসলে এখন তো আমি আসলে যে ফেজে আছি, আমি আসলে এক্সপেক্ট করি যে যারা রিসার্চ আমাদের সাথে করবে তারা আসলে একটু রিসার্চের নিয়ে ব্যাকগ্রাউন্ড আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করে তখন আসবে। কারণ এখন মনে করো আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয় একদম শুরু থেকে শিখানো। তো আমি যারা একটু রিচ করবে, আমি আশা করি যে আসলে ব্যাকগ্রাউন্ড আমার, আমি কোন ফিল্ডে কাজ করি, কিভাবে কাজ করি, এগুলো এগুলো জেনে তখন আমাকে যদি ইমেল করা হয় তাহলে আমার জন্য ভালো হবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি একটা
তো আচ্ছা, শুক্র এটা খালি হাতে। প্রশ্নটা যেহেতু করছে, আমি এখানে আরেকটু যোগ হ্যাঁ, দিই যে করো কেউ করো। যদি কাফির সঙ্গে যোগাযোগ করতে চান, আমি যেটা সাধারণত বলে থাকি যে আপনারা যদি ফেসবুকে মেসেজ দিয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন যে প্রথমেই পরিচয় দিয়ে এবং কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন সেই বিষয়টাও একটু বলে দেওয়ার। মানে হুম আমি সাধারণত সাজেস্ট করি না যে এই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, খাইছেন কিনা, হ্যাঁ, যে বউ বাচ্চা কেমন হুম। আছে, এগুলো বলার থেকে যে হ্যাঁ, আপনি আপনার পরিচয়, নাম, সিরিজ, কোথা থেকে বলছেন, কি বিষয়ে বলতে চাচ্ছেন, মেসেজটা বড় জাস্ট, হোক, বড় হ্যাঁ হোক, হ্যাঁ হ্যাঁ। কিন্তু যদি আপনি বিস্তারিত একটা জিনিস শুরুতে বলে দেন তাহলে সে যখন রেসপন্স করবে তখন বুঝতে পারে যে হুম আসলে হুম কি হুম। বিষয়ে তার সাথে কথা বলা যেতে পারে। কারণ এক্স্যাক্টলি। এরকম হয় কি যে একেবারে যদি আপনার সঙ্গে পার্সোনালি পরিচিত না হয়ে থাকে, এই আসসালামু আলাইকুমের উত্তর দেওয়ার পরে আর কথা বলার কোনো ই থাকে না, যে সে কি বলবে আর আমি কি বলবো। হুম। তো এইটা অনেক এটা সময় দেখি যে কানেকশন এটা কেটে যায়। ঠিক। তো এটা শুরুতে এটা খুব এটা বিস্তারিত এটা বলে এটা দিলে খুব এটা ভালো হয়। হুম। এটা কারণ মনে করো আমি, এটা খুবই স্বাভাবিক এটা, কারণ তোমরা কাজের জন্য ফোন মানে টেক্সট করছো, তো আসলে কি কাজের জন্য দিচ্ছ এটা হলো আসলে যদি আমরা ইনিশিয়ালি আইডিয়া পেয়ে যাই তখন আসলে কথা বলতে সুবিধা হয়। এক্স্যাক্টলি ঠিক। তো ফাহিমের টাপুরে আমি প্রোফাইলের সাথে ম্যাচ করে, কিন্তু সমস্যা তো টাইটেল সিমিলার হলেও তাদের রিসার্চ ম্যাচ হলো যে ওয়ার্ক সবকিছু অনেক অ্যাডভান্স। এতে advance যে আমি আমার কাজের সাথে এটা ডাজেন্ট লাইক, তোমার হলো স্বাভাবিক তাদের কাজ অ্যাডভান্স হবে, তারা পিএইচডি করছে, তারা 25-30 বছর ধরে হলো কাজ করছে। তো তারা হলো একটা ভালো দিক হলো এখানকার প্রফেসররা এটা এক্সপেক্ট একদমই করেন না। যদি ভালো মানে আমার আন্ডারস্ট্যান্ডিং এ আমি যত প্রফেসরদের সাথে কথা বলছি যে যে তুমি এজ এ পিএইচডি স্টুডেন্ট আসবা, সব কিছু জেনে তুমি আসবা, এটা কেউ এক্সপেক্ট মানে মানে কোনো পিএইচডি স্টুডেন্টের কাছ থেকে যারা ইনিশিয়ালি আসবে এক্সপেক্ট করে না। কিন্তু ওনারা এক্সপেক্ট করে এখানে আসার পরে তুমি ওই স্কিল গুলাতে মানে হলো নিজেকে ইউজ টু করে নিবা। এগুলা তারা হলো এক্সপেক্ট করে, তখন তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং, তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। এটা তোমার এইভাবেই হবে, এখানের পরিবেশে আসলে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং, তোমার যে কোর্স ওয়ার্ক এগুলা নেওয়ার পরে তোমার ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এইভাবেই দেখবা যে ইনক্রিজ করবে। এইটা নিয়ে টেনশনে কিছু নাই, তুমি জাস্ট তাদের মেথড যে আমি এই বিষয়ে কাজ করেছি যতটুকু তুমি বুঝো ওইভাবে ওইভাবে বলবা, ইট উইল বি এনাফ। ঠিক আছে, তারা বুঝতে পারে, তারা তোমার কাছ থেকে তারা তুমি যদি বেশি বাড়ায় বলো তাহলে সমস্যা আছে। কিন্তু তুমি যতটুকু মানে মনে হয় যে তুমি মানে তুমি যতটুকু বুঝো ততটুকুই বলো, আই থিঙ্ক ইট উইল বি গ্রেট আর কি। কনফারেন্স পাবলিশ না হলেও কি সিভিতে মেনশন করা যাবে। পাবলিশ কনফারেন্স পেপার তো ইউজুয়ালি পাবলিশ হয়, অথবা চেষ্টা করো যে পেপার সাবমিট করার পরে পেপারের কপিটা অ্যাটলিস্ট তোমার গুগল ড্রাইভে রাখা আর কি। গুগল ড্রাইভে রেখে ওই ড্রাইভের লিঙ্কটা আসলে তোমার পেপারের সাথে অ্যাটাচ করে দেওয়া আর কি। হ্যাঁ, সো তাহলে হলো আই থিঙ্ক এটা একটা ভালো অ্যাপ্রোচ হতে পারে। ইউএসএ তে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর রিসার্চের সুযোগ, এই ওয়াটার রিসোর্স এমন একটা, এটা মনে হয় আই থিঙ্ক আশিক ভালো বলতে পারবে, বা তারপর আমি একটু অ্যাড করতে পারি রিসেন্ট বিষয় নিয়ে আর কি। তো এখানে টেক্সাসের কথা যদি আমি বলি, এই এমন একটা ফিল্ড যেটা আসলে কখনোই হলো আসলে বা ইয়ে হবে না, মানে কি বলে এটার কাজ, মানে এটার ইম্প্যাক্ট কখনোই কমবে না, এটা সবসময় মানুষজন চায় আর কি। ওয়াটার এমন একটা জিনিস, যদিও তাদের মনে করো যে ওয়াটারের কোনো ইস্যু নাই এখানে, কিন্তু তারপরেও তারা রেগুলার চেষ্টা করে যে কিভাবে তাদের ওয়াটার কোয়ালিটি থেকে শুরু করে ওয়াটার রিসোর্সকে তারা কিভাবে এই মানে মানে কিভাবে হলো ইউটিলাইজ করতে পারবে ইফেক্টিভলি। সো আমার মনে হয় এটা খুবই নিশ একটা ফিল্ড স্টিল, এটা অনেক বছর থাকবে পানি নিয়ে। আশিক কি কিছু অ্যাড করবা নাকি এই বিষয়ে? না, আমার মনে হয় না তুমি যেটা বলছো এর উপরে হ্যাঁ, এটাই মানে এটা মাস্টার্স ওখানে মানে ইউএসএ অন্য না, অন্য জিনিস না খেয়ে মানুষ বাঁচতে পারে, পানি না খেয়ে বাঁচতে পারবে না, তার মানে। হ্যাঁ, না, এটা সবসময় একটা ইন্টারেস্ট থাকবে। আর এটা হলো খুবই তোমার এটা নিয়ে এমন এমন বিভিন্ন মানে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ হচ্ছে, তারা চাচ্ছে। তো এটা তোমার কাজের কোনো ইয়া থাকবে না, তুমি রিসেন্ট কিছু পেপার দেখলে বুঝতে পারবে যে তারা আসলে কি করতে চাচ্ছে। তো ভাইয়া, মাস্টার্সে ফান্ডিং কতটুকু এক্সট্রা? মাস্টার্সে অনেক সময় অনেকে ফুল ফান্ডিং পায়, হ্যাঁ, মাস্টার্সে যে ফান্ডিং পায় না আহ তা নয় আর কি, মাস্টার্সে ফান্ডিং পায়। আহ, তোমার হলো জাস্ট আসলে আমি যেটা বললাম আর কি, এখানে লাখও ফেভার করতে হয় আসলে, তখন আবার ইউনিভার্সিটি কে কে অ্যাপ্লাই করেছে ওইটাও একটা বিষয়। বাট তুমি চেষ্টা করো তোমার হলো লেটার মানে এভরিথিং যাতে হলো একদম আপ টু ডেট এবং পারফেক্ট থাকে। আই থিঙ্ক
মাস্টার্স করাটা ইজি। আর এখানে আরেকটা অ্যাপ্রোচ যেটা আসলে আমি জানি না এটা ফলো করতে পারে তুমি। আমি সাপোজ ধরে নিলাম যে আমি শুধু মাস্টার্স করব, সো তুমি যেটা করতে পারো ইনিশিয়ালি, আমার মনে হয় এসওপিতে তুমি লিখতে পারো মাস্টার্স, আমি মাস্টার্স লিডিং টু পিএইচডি। আমার মনে হয় না লিখাতে কোনো ইস্যু আছে, বাট মাস্টার্স এর পরে তুমি যদি কন্টিনিউ না করতে চাও, এটা অনেকেই এমন করছে যে মাস্টার্স এর পরে তোমার হলো আর হলো কন্টিনিউ করে নাই, তখন তোমার হলো চাকরিতে ঢুকে গেছে। সো এটাও কমন এখানে। এটা এমন না যে অনেকে আসলে পিএইচডির জন্য মনে করে না যে পিএইচডির জন্য আমি এখনো সুইটেবল না, আমি কিছু আমার নিজের স্কিলটা আরো ডেভেলপ করে তখন পিএইচডি তে ঢুকবো। সো এটাও অনেকেই করে, এটাতে এমন কোনো ইস্যু না। বাট যেটা হচ্ছে যে আসলে ইউএসএ তে আসার পরে একটা তুমি যখন একটা এনভায়রনমেন্টে ইউজ টু হয়ে যাও, তখন মনে হয় যে আসলে আমি তো এখানে কমফোর্টেবল হয়ে গেছি, তো তখন আসলে মাস্টার্সটা আসলে চোখে দেখতে দেখতে চলে যায়। চারটা চারটা লং সেমিস্টার মাস্টার্সে। সো আসলে এই জন্য তুমি লং টার্মে আসলে এখানে মাস্টার্স করে তুমি যদি বাংলাদেশে চলে যেতে চাও, তাহলে তো বিষয়টা আলাদা, যে অনেকের আসলে এটা করে। আচ্ছা কাফি, আমরা হ্যান্ড রেজের দুইজন আছে, ওনাদের প্রশ্ন দুইটা নিয়ে আমাদের বাকি যে দুইটা প্রশ্ন চ্যাটে আছে এই দুইটা দিয়ে আমরা মনে হয় শেষ করতে পারি, আমাদের অনেক সময় চলে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, অনেক 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 হ্যাঁ, টাইম হয়ে গেছে আচ্ছা, অলরেডি। ধ্রুবরাজ রয়, আপনি আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি ধ্রুবরাজ রায়, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বলছিলাম, সিভিল 04 ব্যাচ থেকে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের আমার কাছে ধরেন আমার কাছে ভুবনেশ্বরে একটা রিসার্চ প্রপোজাল আছে, বাট আমি আসলে কিভাবে কাজটা করব এটা আসলে মানে বুঝতে পারছি না। যদি আমাদের কোনো মানে এই রিলেটেড কোনো গাইডলাইন থাকে, বা ধরেন পিএইচডি লেভেলে আমি রিসার্চ প্রপোজালটা উনি অ্যাকসেপ্ট করলেন প্রফেসর, তো সেক্ষেত্রে আসলে উনি কি পরে পিএইচডি তে যাওয়ার পরে ওটা কি নারিশ করে, বা উনি আমাকে গাইড করবেন কি না, ব্যাপারটা কি নাকি ব্যাপারটা এমন হয়ে যায় যে আমাকেই সবকিছু করতে হবে, গাইডলাইনটা বা পাথওয়েটা আমাকে সিলেক্ট করতে হবে, ব্যাপারটা কিরকম হয় আর কি, আমি আসলে জানি না এই ব্যাপারগুলো। ওকে, আশিক আছে, আমি বলি। যেটা হচ্ছে যে মানে এটা ভালো কোশ্চেন আর কি। হ্যাঁ, এটা এটা খুবই আসলে আমাদের অনেক সময় ডাউট হয় যে আসলে আমরা যেটা লিখে দিই এটাতে আমাদের কিছু করতে হবে কিনা। বাট মোস্ট অফ দ্য কেসেসে আমার যেটা মনে হয় যে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে যদি তুমি হলো সেন্ট্রাল ফান্ডিং ম্যানেজ করতে পারো, সেন্ট্রাল ফান্ডিং যে তোমার প্রফেসরের সাথে কোনো ইস্যু নাই অর সামথিং লাইক দ্যাট। সেন্ট্রাল ফান্ডিং যেমন আমার ক্ষেত্রে আমি আমি আমার নিজের কাজ করতেছি, আমার প্রফেসরের কোনো কাজ আমি করতেছি না। আমার সেন্ট্রাল ফান্ডিং, আমার প্রফেসরের ফান্ডও নাই গত 1 বছর ধরে। কিন্তু আমার হলো আমি যেহেতু সেন্ট্রাল ফান্ডিং, ইউনিভার্সিটি আমাকে ফান্ডিং করতেছে থ্রু টিএশিপ। তো আমি টিএ করতেছি প্রত্যেক বছর 2 বছরের ফেলোশিপ। সো আমি আমার নিজের কাজ করতেছি, আমি কোনো রিসার্চ প্রপোজাল জমা দিইনি। কিন্তু আমি যেটা করেছি, আমি আমার আইডিয়া আমার প্রফেসরের সাথে শেয়ার করেছি লিখে অথবা একটা প্রপোজাল আকারে। উনি ওখানে বিভিন্ন ইনপুট দিচ্ছে। এটা হলো একটা সিনারিও হতে পারে যে তুমি তোমার নিজের কাজ করলা। আরেকটা মোস্ট অফ দ্য কেসে যেটা হয়, যেহেতু পিএইচডি তে হলো 90% স্টুডেন্টই আসে হলো প্রফেসরের ফান্ডিং এ, মানে কোনো স্পেসিফিক প্রজেক্ট থেকে। সো যেটা হয় তোমার ওই প্রজেক্টই তোমার করতে হবে আর কি। ওই প্রজেক্টই করা লাগে, ওখানে সব এস্টাবলিশই থাকে কি করবা, প্রজেক্টের এইম কি, অবজেক্টিভ কি। ওইটার থ্রুতেই তোমার দু একটা পাবলিকেশন তোমার অ্যাডভান্স হয়, ওই প্রফেসরের কাজও আগায়, ওইটা থ্রুতেই পিএইচডি হয়। সো মানে মোস্ট অফ দ্য কেসে তুমি যেই প্রপোজালটা দিচ্ছ আর কি প্রফেসরের কাছে, প্রফেসর জাস্ট দেখবে যে তোমার আন্ডারস্ট্যান্ডিং কেমন ওই টপিকে। ডাজেন্ট মিন যে আসলে ওই মানে টপিকে তোমার কাজ করতে হবে আর কি। হ্যাঁ, তো এটা এইভাবে কাজ করে আর কি। সো আই থিঙ্ক তুমি যদি আর এডিশনাল কোনো হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং থাকে। আরেকটা হ্যাঁ, কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, ওই যে আপনি যেটা বললেন যে বুয়েটে বা এই রিলেটেড যেখানে নেটওয়ার্কিং অনেক ভালো ভুবনেশ্বরে, তো তাদের আর কি ধরেন প্রি মাস্টার্স এর মতো ব্যবস্থা, আপনি তো সেটি আমি যতটুকু বুঝলাম আর কি, যে প্রি মাস্টার্স মাস্টার্স করার আগে আর কি তাদের সাথে কথা বলা হচ্ছে যে আপনার কোনো ফ্রিল্যান্স কাজ আছে কিনা, তারপরে হ্যাঁ। আসলে তাদেরকে ফ্রিল্যান্স কাজের থ্রুতেই তারা যাচ্ছে ওই ইয়ে পার্টিকুলার কান্ট্রিতে, হুম। দেন তাদেরকে মাস্টার্স কন্টিনিউ করছে, বা মাস্টার্স এর পরে ফার্দার যদি পিএইচডি করতে যাচ্ছে সেক্ষেত্রে করতে যাচ্ছে। তো ব্যাপারটা কি মানে শুধুমাত্র বুয়েট বা ওই ধরনের রিনাউন্ড যে ক্যাম্পাস সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, নাকি হচ্ছে মোটামুটি সব ক্যাম্পাসে অ্যাপ্রোচ করতে পারবে আর কি ব্যাপারটা? সবই করতে পারবা তুমি। এটা ডাজেন্ট নেসেসারি, মানে আমি তাদের অ্যাপ্রোচের কথাটা বললাম, দে আর সো গুড অ্যাট দোজ আর কি। হ্যাঁ, মানে তাদের মানে তারা কিভাবে হলো তারা ইচ এন্ড এভরিথিং শেয়ার করে, তারা কিভাবে হলো সিকিউর করতে পারলো, একজন প্রফেসরকে রিচ করতে পারলো। তো তারা এটা মেনশন করে জাস্ট এমন, তারা আগে থেকে অনেক ভলেন্টারি ভাবে কাজ শুরু করে। হ্যাঁ, সো ইভেন মনে করো বাংলাদেশের থেকে তখন তারা ইয়ে করলো, আমি এই ফিল্ডে কাজ করতেছি, আমি তোমার কাজ দেখে খুব ইমপ্রেস,
আমি তোমার সাথে কাজ করতে চাই, তখন ও হয়তো বা মানে কিছুই বললো না যে আমি মাস্টার্স করতে যাবো আর পিএইচডি। হ্যাঁ। সো এভাবে করে তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে যে রিপ্লাই করতে পারবে। মেক শিওর করতে হবে যে প্রফেসর আসলে ওই ফিল্ডে কাজ করতেছে কিনা, এবং তোমার আচ্ছা মনে। কাফি, হ্যাঁ, উনি হ্যাঁ, মনে হয় যে বড় ভাইদের সঙ্গে কাজ করার ব্যাপারে জানতে চাইছেন, আমি যদি ভুল না। না 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 না, ভাই না, যেটা না, বলছিলেন সেটাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, তাহলে কন্টিনিউ করো। কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাই আর কি, যে তোমার হলো মানে আমি এটাই যে ডাজেন্ট নেসেসারি যেটা বইয়ের থেকে হইতে হবে অথবা রুয়ের থেকে হইতে হবে। এটা এটা যদি মানে তুমি জাস্ট ইমেল করতে থাকবা, হোপফুলি একজন না একজন প্রফেসর, যদি তুমি ফ্রিল্যান্স কাজ করতে চাও তাহলে দে উইল রেসপন্স আর কি এনিওয়ে। আর যদি জি জি। প্রফেসর রেসপন্স না করে, ভাইরা তো আছেই, ভাইদের সাথে রিচ করবা, কাজ করবা। সো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা কি লিখছে রাহাত, নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে মেশিন লার্নিং ডিপ লার্নিং ফিল্ডে। আচ্ছা, কাফি, আমাদের আর একটা হ্যান্ড রেজ আছে, ওইটা শেষ করে ওকে, তারপর আমরা চ্যাটে আসি। ওকে, ওকে, রুদ্র ওকে। মেকানিক্যাল 19, ভাই আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া সরি, আমি কোশ্চেন করছিলাম চ্যাটে, আমি অ্যান্সার আচ্ছা। পাইছি। আমি জাস্ট একটা কথা বলতে যাচ্ছিলাম হুম। যে কাফি ভাইয়ের উপর আমার ওয়াইফ খুবই রাগে আছে, তাই কারণ নাকি? ও প্রায়ই কিছু রিসার্চ টপিক বের করে। ও জিওগ্রাফিতে পড়তেছে রাজশাহী ইউনিভার্সিটিতে। প্রায় হুম, কিছু হুম। কিছু রিসার্চ টপিক বের করে, এন্ড যখন সার্চ করে দেখে আপনি অলরেডি ওই রিসার্চটা করে ফেলছেন। এটা নিয়ে ভাই সবাই আমার উপর রেগে আছে, আমি জানি না এটা নিয়ে। সবাই বলে যে ভাই আপনি বাংলাদেশে সব কাজ করে ফেলছেন, আমরা কি কাজ করব? বাট ইট ইজ আমি সরি ইমপ্রেসিভ। আর কি, আমি 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 সরি না, এটা আমার, এটা তোমাদের জন্য ভালো যে তোমরা আরো হলো ক্রিটিক্যাল থিঙ্কিংটা বাড়বে আর কি। হ্যাঁ, আমি অনেক আগে কাজ করেছি ভাই, আমার কাজের মধ্যে অনেক ফ্লজ আছে, অনেক রিসার্চ গ্যাপ আছে, যেটা আসলে ইজিলি খুব অ্যাড্রেসেবল। বাট ইস্যুটা যেটা হয়েছে যে আসলে আমার কাজগুলা মানে আমি এত বেশি হলো ভিজুয়ালাইজেশন ম্যাপিং অ্যানালাইসিস অ্যাড করেছি। এখন আসলে আহ মনে করো অনেক, তুমি যদি ওই লেভেলের ওই কাজগুলো না দাও তখন জার্নালে ঝামেলা করে। এবং মানে ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে যে বাংলাদেশ রিলেটেড এই ধরনের কাজ যেই সাবমিট করে, যদি আমার কথা না হয়, এবং মোস্ট অফ দ্য পেপার আমার কাছে আসে রিভিউ করার জন্য। তো মনে করো এটা 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 আসলে সার্চ করলে পাওয়া যাচ্ছে, এটা কোনো সমস্যা না। বাট আমি মানে যদি তোমরা কাজ করতে চাও, তোমার ওয়াইফ যদি কাজ করতে চায়, তাহলে হলো আমরা আসলে কিভাবে ওই লিমিটেশন গুলা থেকে নতুন রিসার্চ করতে পারি, এটা আমরা করতে পারি আর কি। হ্যাঁ, আজকে আর বেশি বেশি কথা বললাম না, কারণ প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আধা ঘন্টা আচ্ছা ভাইয়া, সময় থ্যাংক চাইছিলা ইউ। কিন্তু। থ্যাংক আমি ইউ তোমারে ভাইয়া। বলছিলাম যে আমি এ পর্যন্ত যতজনই বলছি যে মানে সময় দিই 1 ঘন্টায়, কিন্তু 1 ঘন্টার আগে আমি এখনো পর্যন্ত শেষ করতে পারি নাই। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আর ঠিক আছে। তুমি যে প্রশ্ন এটা মানে লিখছিল যে তোমার হলো নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে যে কিভাবে আসলে মেশিন লার্নিং ফিল্ডে ইয়ে করা যায়। আপনার মেশিন লার্নিং করেছেন, আচ্ছা। যেটা হচ্ছে যে আসলে তুমি যদি দেখো যে আমার মেশিন লার্নিং বেস পেপার গুলা মানে বাংলাদেশে থাকা অবস্থায় খুবই কম ছিল। আমেরিকা আসার পরে এগুলো একটু বেড়েছে আর কি। বাংলাদেশে যেগুলো ছিল এগুলো আমি যে মেশিন লার্নিং টুল গুলো অ্যাপ্লাই করেছিলাম, এগুলা মনে করো অলরেডি ডেভেলপ টুল ছিল। যেমন আমি বিভিন্ন সফটওয়্যারে ডেভেলপ টুল ছিল, তো এগুলা দিয়ে করতাম। আর এখানে আসার পরে আমি কিছু স্পেসিফিক মেশিন লার্নিং এর কোর্স নিয়েছিলাম। তো ওখান থেকে বেসিক থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেলের আমি হলো ইয়ে করতে পেরেছি। তো আমি এখন তো অনেক রিসোর্স তোমার অনলাইনে অ্যাভেলেবল আছে, অনেকেই তোমার আহ, যেমন আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কিছু ইউটিউবে লেকচার দেখতেছিলাম যে খুবই ভালো। তোমার কম্পিউটার সায়েন্সের তারা হলো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সে ইয়ে করে। তো মানে আমার মতে মানে কম্পিউটার সায়েন্স লেভেলে তোমার ব্যাকগ্রাউন্ড মানে নলেজ দরকার নেই। জাস্ট তুমি যদি বেসিকটা জানো যে আসলে আমি এই টুলটাকে এভাবে ইউজ করতে পারবো, অথবা তুমি যদি এটা আইডেন্টিফাই করতে পারো যে আমার কাছে এই ফ্যাক্টর গুলো আছে, আমি যদি এই টুল গুলো ইউজ করি তাহলে এখান থেকে কিছু একটা আউটপুট বের করতে পারবো, তাহলেই এনাফ হবে আর কি। আর পড়তে হবে আর কি, একটু বই পড়াশোনা করো। ভিডিও যেগুলা যখনই আসলে সোশ্যাল মিডিয়াতে সময় দিবা তখনই আসলে ও রিসোর্সফুল জিনিসপত্র কিছু দেখতে থাকো, তাহলে আই থিঙ্ক ভালো হবে। অনেকে বলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর আশিক, এটা কি তুমি ভালো বলতে পারবা নাকি? সিভিল অনেক। ইঞ্জিনিয়ারিং এর নাকি দেশে বেশি অপরচুনিটি, বাইরে কম, এটা কি সত্যি নাকি? কান্ট্রি থেকে সিভিল পড়ে বাইরে গেলে জব সেক্টর কেমন হবে? না, এটা আসলে দুইটাই। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, হ্যাঁ, বাংলাদেশে অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের থেকে সিভিলের মনে হয় তুলনামূলকভাবে সরকারি চাকরিটা বেশি। আমরা যেটার
প্রতি বেশি আকাঙ্ক্ষা আমাদের। এবং বাইরে যে এটার কম, ব্যাপারটা আসলে সেরকম ঠিক না। বাইরে আসলে সব সেক্টরেরই, মানে হুম আমাদের ইঞ্জিনিয়ারিং বা এই রিলেটেড সাবজেক্টগুলোর সবগুলোরই গুরুত্ব অনেক বেশি এবং জব সেক্টর বেশ ভালো, কারণ একটার সঙ্গে আরেকটার কম্পেয়ার হয় না। কারণ আপনি যখন সিভিল ইঞ্জিনিয়ার, আপনি ডেটা অ্যানালিস্টের কাজ করতে যাবেন না যদি না আপনি সেটাতে পারদর্শী হন। যে ডেটা হুম অ্যানালিস্টের, সে কখনো সিভিলে চাকরি করতে আসবে না যদি সে পারদর্শী না হয়। তো এটা আসলে একটার সঙ্গে আরেকটার কম্পেয়ার করাটা খুব মুশকিল, কারণ তার সেক্টর তার কাছে, আমাদের সেক্টর আমাদের কাছে। যেমন আমি যে কোম্পানিতে চাকরি করতেছি এটা বেশ নামকরা কোম্পানি, আমি হুম নিজেও তো সিভিলের। হুম ঠিক হুম আছে। এবং ট্রু। আমি যেগুলো এখনো পর্যন্ত দেখছি, আমার বন্ধু বান্ধব যারা বের হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে এবং ভালো চাকরি হুম করতেছে। ঠিক আছে। হুম তো সেই হিসেবে আমি মনে হয় না যে এ- কথাটা সত্য। এটা আসলে, এটা ঠিক, এটা আসলে কোনো মানে বাংলাদেশের মানে এটা আসলে মানে নিজের তুমি কি কোন দিকে তোমার স্কিল গুলা ডেভেলপ করতেছো, এটা বাংলাদেশের পার্সপেক্টিভও সেম, ইউএসএ পার্সপেক্টিভও সেম। তুমি কি ধরনের কোর্স ওয়ার্ক নিচ্ছ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আর কি। সো জব সেক্টর আসলে আশা করি মানে আমার কাছে মনে হয় না যে সিভিলের কম, এখানে আরো বেশি বাংলাদেশেও আছে। জাস্ট শুধু মেক শিওর যে আসলে রাইট ওয়েতে ইয়ে করতে হবে। সো ইজ ইট ম্যান্ডেটরি ফর দ্য এলওআর টু বি, না এটা ম্যান্ডেটরি না যে প্রফেসরের কাছ থেকে নিতে হবে, বাট অনেক সময় অনেকে রেকমেন্ড করে। বাট আমি আমার মানে এটাতে ইনসাইট হলো যে যে তোমাকে ভালো চিনে, ভালো লিখতে পারবে অথবা ভালো কথা বলতে পারবে, মানে তোমার স্কিল নিয়ে ওন থেকে নেওয়া লেকচারার হলে কোনো সমস্যা নেই, এলওআর এর কোনো ইস্যু নাই। ইউআরপি কোন ফিল্ডে জব ক্যারিয়ার অপরচুনিটি ভালো, এটা আসলে একটু ডিফিকাল্ট কোশ্চেন আর কি। বাট আমার কাছে মানে যদি ফর দ্য কারেন্ট সিনারিও ফর এখন সামনের কারেন্ট অবস্থা এবং লাস্ট সামনের 10-15 বছরের ইরান, কথা যদি বলো। ইরান, বাইরে যাবি না, আহ, বাইরে যাবি না। যে আছেন একটু কে কাইন্ডলি মিউট করে যদি দাও, কে কথা বলতেছিল। হ্যাঁ, মিউট আচ্ছা, করে দিছি। তো বিষয়টা যেটা হচ্ছে যে আমার মতে এখন ওই যে এনভায়রনমেন্টাল সাইট গুলা নিয়ে যারা যদি একটু কাজ করা হয় এবং যদি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইন্টিগ্রেট করে যদি কাজগুলো করা হয়, জিও জিও স্পেশাল এআই এর যে ফিল্ড গুলো আর কি, তো এগুলাতে একটু ভালো অপরচুনিটি আছে। বাংলাদেশে যেটা এখনো নতুন আমাদের জন্য, বাট মেইনলি মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো একটু ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তাহলে আই থিঙ্ক সামনে ভালো ইয়ে আছে আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ওয়েলকাম। ইটি, আচ্ছা, এই প্রশ্নটাই শেষ, শেষ করো। এবার শেষ করে দিচ্ছি, হ্যাঁ। হুম। হ্যাভ সাম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, প্লিজ প্রোভাইড সাম সাজেশন গাইডলাইন টু পারসিউ নাও কন্টিনিউ মাস্টার্স ইন ইউএনসিসি। ব্যাচেলার রুয়েট করছে বড় ভাই, আসসালামু আলাইকুম। আম, আপনার তো ভালো প্রোফাইল ভাই, ইনশাল্লাহ তো পিএইচডি হয়ে যাওয়ার কথা। ভালো ইউনিভার্সিটিতে ট্রাই করেন, মাস্টার যেহেতু করতেছেন, মাস্টার্স এর শেষের দিকে ইনশাল্লাহ ট্রাই করেন। আর ওই যে আমি যেটা বললাম আর কি, যে আপনার রিসার্চের ইন্টারেস্টের সাথে মিল রেখে প্রফেসরদের খুঁজে ইমেল করেন, ভালোভাবে ইমেল লিখে। আর আপনি অবশ্যই আপনার এই যে 10+ ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে এটা হাইলাইট করবেন। এবং মানে আপনি যে মানে আরো আরো কিছু শিখতে চাচ্ছেন এটা একটু এক্সপ্রেস করবেন, তখন দেখবেন যে প্রফেসর ইন্টারেস্টেড হবে। ইনশাল্লাহ আপনার হলো হয়ে যাবে ভাই, ডাটা সায়েন্সে মেজর। ভাইয়ের ঠিক এটার আছে সাথে সবাই, হ্যাঁ আরেকটু হ্যাঁ আরেকটু হুম। যোগ করে, ভাইয়ের প্রোফাইল দেখে যেটা মনে হলো, মনে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটাই এখন মনে হয় ল্যাকিংস, যেটা জিআরই, আইএলটিএস বা টোফেল বা এই রিলেটেড যেটা, ওকে, আচ্ছা আচ্ছা। তাই না? এটাই মনে হলো, যে যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স 10 ইয়ার্স, আবার পাবলিকেশন আছে, হুম হুম হুম। আমার মনে হয় ল্যাকিংস বলতে ওইটাই আছে এখন মোটামুটি। ইউআই হলো কি, এটা কি ইয়াতে ইউনিভার্সিটি অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড, আচ্ছা খুব ইউনাইটেড, সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে ভাই, ইনশাল্লাহ চেষ্টা করেন। হুম। কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের অডিয়েন্সদেরও অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের ধন্যবাদ স্পিকার কাফিকে, যে আহ, এতক্ষণ আসলে কাফির সঙ্গে আমার প্রথম যখন কথা হয়েছিল, আমাকে বলছিল যে আমি আধা ঘন্টা সময় নিব এবং আধা ঘন্টা সময়ের বিষয়ে সময় মনে হয় না দিতে পারবো। আমি ওকে বলছিলাম যে দেখো, আমি
আসলে এ পর্যন্ত 1 ঘন্টা সময় ধরে রাখছি, কিন্তু এখনো পর্যন্ত 1 ঘন্টার আগে শেষ করতে পারি নাই। না, সম্ভব এ না আসলে। পর্যন্ত ঠিক, 13-14টা আছে। সেশন করছি, এখনো পর্যন্ত 1 ঘন্টার আগে কোনোটাই শেষ হয়নি। হুম, হুম। তো এই যে আধা ঘন্টা করতে করতে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো 2 ঘন্টা অনেক গেছে। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসলে এখানে সবাই কম বেশি ব্যস্ততা থাকে, বিশেষ করে ছুটির দিনে সবাই চেষ্টা করে পরিবারের সাথে একটু সময় দেওয়ার। সেই সময় দিতে, সময়ের হ্যাঁ। ভিতরেও যে আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হুম। তো আমি শেষ করার আগে সাধারণত আরেকটা কাজ করে যে পরবর্তী সেশনে দাওয়াত দিয়ে থাকি। তো আহ, আমাদের যারা অডিয়েন্স আসেন, আশা করি যে সামনের সেশনেও আপনারা এইভাবে যোগদান করবেন। আমাদের পরবর্তী সেশনে যোগ দিবে আমাদের সিভিল 11 সিরিজের দীপ্ত ভাই। তো দীপ্ত ভাই বর্তমানে লুজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছে। উনি হচ্ছে 38তম বিসিএস এর বিসিএস ক্যাডার। তো ওই সেশনটা আমরা মূলত চেষ্টা করছি যে সরকারি চাকরি থেকে কিভাবে আসা যায়, এবং সরকারি চাকরির যে নিয়ম কানুন বা বাংলাদেশে যেসব সরকারি নিয়ম কানুন থাকে সেইগুলো কিভাবে ওভারকাম করা যায় সেইগুলো নিয়ে কথা বলার জন্য। তো ভাই এছাড়াও উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল বাংলাদেশ ব্যাংকের, সেখান থেকে পরে বিসিএস ক্যাডার হয়ে এখন আমেরিকাতে আছেন। তো উনি যোগদান, ওনার সেশনটা হচ্ছে 10 মে বাংলাদেশ সময় রাত 8টায় ইনশাআল্লাহ হবে। তো আপনারা সেইটাতে যোগদান করবেন আশা করি। এবং শেষ করার আগে আবারও কাফির কাছে ফিরে যাচ্ছে। কাফি, তোমার যদি শেষে কিছু বলার থাকে সবার উদ্দেশ্যে বলে আমরা শেষ করে দিতে পারি। ওকে, আমি 1 মিনিটের মধ্যে বলি। ওই যে মানে যারা যারা রিসার্চে ইন্টারেস্টেড আছে, আমি অলওয়েজ ওপেন আর কি, হ্যাঁ, ডিসকাস করার জন্য, যেটা আমি বলেছি। সো আমার ফিল্ড হলো ডাইভার্স, মেইনলি এনভায়রনমেন্টাল সাইডে আমি কাজ করি। আর আমার রিসেন্ট পাবলিকেশন গুলো দেখলে হয়তো বা কিছু আইডিয়া পাবে আসলে আমি কি বিষয়ে কাজ করি। এবং আমি আমি অলওয়েজ ওয়েলকাম আর কি, যে মানে অলওয়েজ হ্যাপি টু হেল্প, যে কেউ যদি পাবলিকেশন করতে চায় অথবা এই ফিল্ডে যেতে চায়। আর আর আরেকটা আশিক, তুমি হলো ওই যে ইয়াটা করে দিও, যে পাওয়ার পয়েন্টের পিডিএফটা হুম। ওই ইউটিউবে কমেন্টে আপলোড করে দিও। আমি জানি না আপলোড করা যায় কিনা। আমিও এটা জানি না, যদি আপলোড করে দেওয়া যায় আমি আপলোড করে দিব। আর না হলে আমার কাছে সব পাওয়ার পয়েন্ট গুলোই আছে, ওটা আমি পিডিএফ ওকে। করে আমাদের অন্তত আমাদের হ্যাঁ, রুয়েট হায়ার স্টাডি গ্রুপে আমি আপলোড করে দিব যদি। অথবা একটা এবং ড্রাইভে ড্রাইভে আপলোড করে হুম, ড্রাইভের লিঙ্কটা হলো ইউটিউবে দিয়ে দিতে হ্যাঁ, পারো, সেটাও ইউটিউবে। একটা ভালো বুদ্ধি। যেহেতু আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে, আমি হ্যাঁ, আচ্ছা, ওখানে আচ্ছা, দিয়ে হ্যাঁ, দেওয়ার চেষ্টা করব। দিয়ে দাও, কারণ অনেকে জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ, হ্যাঁ, আমি প্রেজেন্টেশনটা আমি কোথায় পাবে। ওইগুলো এক জায়গায় করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমার তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ। হুম। আজকে একটা খেলা আছে, খেলতে যেতে হবে, ক্রিকেট টুর্নামেন্ট। আচ্ছা, ঠিক আছে। বেস্ট অফ ওকে। লাক। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। ওকে, অসংখ্য কথা হবে। ধন্যবাদ আমাদের সবাইকে। ভালো থ্যাংক ইউ থাকবেন, সুস্থ আমাকে থাকবেন। ইনভাইট করার জন্য আর কি। হ্যাঁ, সবাইকে হ্যাঁ, থ্যাংক ইউ তখন আর কথা শোনার আমাদের জন্য। জন্য দোয়া করবেন এবং পরবর্তী সেশনেও এভাবে যোগদান করবেন আশা করি। তো আল্লাহ হাফেজ সবাইকে। ক্লাস। আসসালামু আলাইকুম।